সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান, আইন বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান, আইন অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সাধারণত আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব এবং পাশাপাশি সাম্প্রতিক সময়ে আইনগত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে থাকেন। এবং পাশাপাশি আমরা চেষ্টা করি সমসাময়িক কালে আমাদের বাঙালি কমিউনিটি, এশিয়ান কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে। এই অনুষ্ঠানে আপনার সাথে বরাবরের মতো আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, ব্যারিস্টার সলিসিটর আবু মোহাম্মদ মনজুর হাসান রেজা, যিনি জে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা একটু পরে আমাদের গেস্টের কাছে যাব। এর আগেই আমরা আবারও একটু রিক্যাপ করে দিতে চাই যে আমরা এখনও আমাদের প্যান্ডেমিক যেই টাইম যাচ্ছে সেই প্যান্ডেমিকের মধ্যে আছি। আপনারা আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা আবারও আপনাদের বিনীত রিকোয়েস্ট করছি, বিনীত অনুরোধ করছি, আপনারা গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। অত্যন্ত অ্যাসেনশিয়াল যদি না হয়, কেউ ঘর থেকে এখনও বের হওয়ার প্রয়োজন নেই। ট্রাভেল করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং আপনারা অবশ্যই জানেন যে আগামী 15 তারিখ থেকে পাবলিক ট্রাভেল করতে গেলে আপনাদেরকে কম্পালসরি মাস্ক পরতে হবে। সাথে সাথে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এখন আছে যে 6 জন করে একটা গ্রুপে আপনারা মিট করতে পারবেন, বাট অবশ্যই আপনাদেরকে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স 2 মিটার ডিস্টেন্স রেখে চলাফেরা করতে হবে। এই প্রোগ্রামের পক্ষ থেকে এবং এনটিভি ইউরোপের পক্ষ থেকে আমরা আবারও আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা অবশ্যই গভর্নমেন্টের গাইডলাইন মেনে চলবেন। এই গাইডলাইন শুধু আপনার সেফটির জন্য না, আপনার নিজের সেফটি, আপনার পরিবারের সেফটি এবং আপনার আশেপাশে আমরা যারা আছি আপনাদের সেফটির জন্য। প্রিয় দর্শক, আমরা আর দেরি করছি না, আমরা চলে আছি আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মনজুর হাসান রেজার কাছে। রেজা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? জি, আপনাকে একটু আজকে একটু মনে হচ্ছে, একটু ফুরফুরে মনে হচ্ছে। একটু ফুরফুরে নাও, এই যে জাস্ট রোদ টোদ হয়েছে, গরম গরম পড়ে গেছে, সামার মোটামুটি সামার এখানে আপনার সুটের সাথে আমার জ্যাকেট কিন্তু কিছুটা মিল আছে। না, আসলে সামারের কি যে কারণে মনে হয়। সাধারণত আমাদের কোর্ট কাছারি থাকে, এই জন্য দেখা যায় যে সাধারণত ডার্ক স্যুটই বেশি পরে ঘুরি, জি, কোটের ইয়েটে পরে। সাধারণত এরকম গরম তো কম পড়ে যে সামার স্যুটগুলো পরার স্কোপ থাকে না। পাওয়া যায়। আজকে যেহেতু এখন ঝরঝরে কড়কড়ে রোদ, জি, তো এই সুযোগে আর কি। তো যাই হোক আর কি, অবশ্যই যেটা তুমি বললে খুব ইম্পর্টেন্ট, আমরা করোনা ভাইরাসের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আজকে তুমি জানো যে বাংলাদেশের থেকে দুঃসংবাদ, বাংলাদেশ কিন্তু চায়নাকে ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যায়। জি, তো সেটা যদিও আমাদের আল্লাহর রহমতে আমাদের মানে মৃত্যুর রেশিওটা অনেক কম। আমরা 1.25% মতো মারা যাচ্ছি, যেখানে ব্রিটেনে 14-15% মতো মারা যাচ্ছে আক্রান্তের। সেই হিসেবে আমরা একটু বেটার আছি, কিন্তু এটাও একটু বিরাট ফিগার। আমাদের মৃতের সংখ্যা কিন্তু 1000 পেরিয়ে গেছে। জি, গতকালকে 44 জনের মৃত্যু হয়েছে। তো যাই হোক আর কি, আমরা আশা করব সারা পৃথিবীতে যেমন মোটামুটি কমে আসছে, এই মতো মেক্সিকো, ব্রাজিল, বাংলাদেশ এরকম কয়েকটা দেশ ছাড়া ইন্ডিয়াতেও অনেক ইন্ডিয়া তো মারা অনেক গেছে। বেশি। জি, ইন্ডিয়া বোধহয় এখন ফোর্থ লার্জেস্ট, হচ্ছে, জি। 3 লাখের উপরে আক্রান্তের সংখ্যা। পাকিস্তানও 1.5 লাখের উপরে ছড়িয়ে গেছে। তো যাই হোক আর কি, আশা করব আমাদের একটাই যেটা বড় কথা, যেটা আমি বললাম, যে আক্রান্তের সাথে মৃত্যুর হার অনেক কম। জি, আরেকটা দেশ আমি দেখলাম যেখানে মৃত্যুর হার খুবই কম, সেটা বোধহয় সিঙ্গাপুর, জি, যেখানে অনেক 70-80 হাজার আক্রান্ত হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বোধহয় 70 এরকম, জি। যেটা ভালো। এনিওয়ে, আমরা যে আপডেটে আমরা যেতে চাচ্ছিলাম, যে কিছু আপডেট আছে। রেজা ভাই, আমরা একটু আপডেটে যাব। এর আগেই আমি একটা কল একটু নিয়ে নিই, একটা দুজন কল কল নিয়ে আমাদের আপডেটগুলো একটু আপডেটগুলো যেটা ইম্পর্টেন্ট, আমাদের কারণ আপডেট আমরা মিস হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি অনেক জি, মিসলিড হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান, আইনি অধিকার অনুষ্ঠানে আমরা অবশ্যই আমাদের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আইনগত আপডেট নিয়ে কথা বলবো। এর আগে আমরা চলে আছি আমাদের আজকের কলারের কাছে। দর্শককে লাইনে আছেন। হ্যালো দর্শক, হ্যালো কলার, হ্যালো কলার, আপনি একটু আপনার টিভি ভলিউমটা একটু ডাউন করে রাখুন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ভালো? জি, আমরা আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমার কিছু মনে না করলে 2-1টা কোয়েশ্চেন আছে। নাম্বার 1 কোয়েশ্চেন হলো যে থার্ড পার্টি ওই 18,600 পাউন্ডের ব্যাপারে যে থার্ড পার্টির সাপোর্ট,
জি বউ জি আনার জন্য, অনলি শুধু বউ আনার জন্য। কে করতে পারবে আর কিভাবে করতে পারবে? কি সেম সেম থাকতে হবে না অন্য ড্রেস থাকলে সাপোর্টিংটা হয়? কিভাবে কি রকম একটু বিস্তারিত জানালে জি ভাই, আপনার আর কোনো খুশি প্রশ্ন হব। আছে? জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই একটা মেয়ে বুবা আর বুবা আর কানেও শুনে না, অনেক বছর আগের ঘটনা এটা। জি এই বাপ যখন জীবিত থাকা কলার, অবস্থায় আপনাকে একটু বিয়ের, সংক্ষেপ করতে হবে যেহেতু আমাদের সময় সীমিত, একটু কুইকলি করতে হবে। জি থ্যাংক জি, ইউ। বাপ জীবিত থাকা অবস্থায় অ্যাপ্লাই করছিলাম, সবকিছু ডিএনএ টেস্ট সবকিছু ঠিক আছে, বাট রিফিউজ করে দিছে। এই জন্য এখানে ইংলিশ বউ ছিল, ওইটা ছাড়ার আগে ওই বাংলাদেশের বউটারে বিয়ে করছিল, এই জন্য এটা এই পারপাসে রিফিউজ করে দিছে। এই দুটোটা প্রশ্নের উত্তর দিবেন প্লিজ, থ্যাংক ইউ। জি ভাইয়া, যেটা আপনার শেষেরটা আগে বলি, যে আগেকার দিনে যে নিয়ম ছিল সেই নিয়মে যদি বাবা মার ভিতরে বিয়েটা যদি বৈধ না হয়ে থাকে, এখন আমি জানি না আপনাদের ওই যে 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 মেয়েটির বাচ্চা যার কথা আপনি বলেছেন, যে তার সাথে তার তার মায়ের সাথে তার বাবার বিবাহটা বৈধ কিনা, বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ কিনা, এটা একটা বড় ইস্যু ছিল। তো আমার মনে হয় আপনাকে ওইটা দেখতে হবে যে ওই বৈধতাটা, ওইটা তারা ইস্যুটা তারা টেনেছে কিনা। সেক্ষেত্রে শুধুমাত্র বাচ্চার মায়ের সিটিজেনশিপটা তারা কাউন্ট করে। আমরা এখন বেশ কিছু কেস করেছি যেখানে বাবা মার বিয়েটা হয়তো হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের আইনে রেজিস্ট্রেশন করা হয়নি, সেখানে কিন্তু বাচ্চারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমার মনে হয় আপনি ভালো করে এটা পড়ে দেখেন যে ওনারা হয়তো বা তাদেরকে বৈধ যে রেজিস্ট্রেশন, বাংলাদেশের ম্যারেজ রেজিস্ট্রেশন যেটা হয়, সেটা বোধহয় তারা সাপ্লাই করতে পারেননি। এটা একটা কারণ হতে পারে। আর আপনার প্রথম যে প্রশ্ন ছিল থার্ড পার্টি সাপোর্ট, এই থার্ড পার্টি সাপোর্টটা কিন্তু এটাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার নয়। এখানে আপনাকে দেখাতে হবে থার্ড পার্টি সাপোর্টটা কেন দরকার, যিনি সাপোর্টটা দেবেন তার ইনকাম দেখাতে হবে, এবং তাকে দেখাতে হবে তার একটা কমিটমেন্ট যে তিনি আপনাকে নিয়মিতভাবে এই পয়সাটা দিতে পারছেন কিনা। কিন্তু এর চাইতে বড় যে যে রিকোয়ারমেন্টটা তারা দেখে সেটা হচ্ছে যে এই যে আপনাকে যে থার্ড পার্টি সাপোর্টটা অ্যালাউ না করলে আপনাদের হিউম্যান রাইটসটা ব্রিচ হবে কিনা, এখানে কি খুব মারাত্মকভাবে এটা কি ব্রিচ হবে কিনা। এবং সেখানে তারা যেটা দেখবে যে যদি আপনার এই স্কোপটা থাকে যে আপনি দেশে গিয়ে ওই ওয়াইফের সাথে আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা বলবে যেখানে এই আপনার হিউম্যান রাইটসটা ওভাবে ব্রিচ হচ্ছে না। বা যদি আপনার এখানে থাকার আসলে কোনো কারণ নাই, তো তাহলেও কিন্তু তারা বলবে যে আপনার আসলে হিউম্যান রাইটসটা ব্রিচ হচ্ছে না। তার মানে আমরা দেখাতে হবে যে এমনভাবে আপনার এই হিউম্যান রাইটসটা ব্রিচ হবে যদি আপনার ওয়াইফকে না আনা হয়, যে আপনার পক্ষে এই দেশ থেকে যাওয়া সম্ভব না, আর যেহেতু তিনি আসতে পারছেন না সেহেতু আপনাদের দুজনের হিউম্যান রাইটসটা ব্রিচ হবে। তো স্ট্যান্ডার্ডটা কোয়াইট হাই। তো ফলে এটা যে কোনো সাধারণ ক্ষেত্রে আপনি থার্ড পার্টি একটা সাপোর্ট দিয়ে দিলেন, চিঠি দিয়ে দিলেন, যেটা আগে মাহাত যে ছিল, মাহাত এবং হোম অফিসের যে কেস ছিল বহুত বছর আগে, সেই কেসের মতো কিন্তু এই কেসটা নয় যে একজন জাস্ট একটা চিঠি লিখে দিবে কিংবা একটা পে স্লিপের কপি দেবে কিংবা অ্যাকাউন্টেন্টের কাছ থেকে চিঠি দেবে, এমন নয়। দুটো দিক থেকে দেখাতে হবে যে যিনি আপনাকে দেবেন তার একটা কমিটমেন্ট, তিনি রেগুলার কমিটমেন্ট করবেন এবং তার নিজের খরচ চালানোর পরও তার এই সারপ্লাস মানিটা থাকবে। আর সেকেন্ডলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অ্যারাইজ করবে যদি আপনাকে এই থার্ড পার্টি সাপোর্ট দিয়ে ওয়াইফ না আনতে দেওয়া হয়, তাহলে আপনার হিউম্যান রাইটস মারাত্মকভাবে ব্রিচ হবে। যেটা আমি আগেই বললাম যে আপনি ওয়াইফকে আনতে পারছেন না, তাহলেই কিন্তু এই ব্রিজটা হবে না, কারণ তারা বলবে দের ইজ অলওয়েজ অ্যান অপশন যে তুমি দেশে গিয়ে তোমার ওয়াইফের সাথে থাকো। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার মাধ্যমে আমাদের আজকে কলার যারা আছে তাদেরকে বিনীত রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু প্রিসাইজ করে নেবেন, সংক্ষেপ করে নেবেন আমাদের সময় সেভ করার জন্য। কারণ আমরা আপনি একটু সংক্ষেপ করলে একটা কলার নিতে পারি, এবং অবশ্যই কল করার সময় আপনারা আপনার টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি ভাই ভালো আছে, আপনারা ভালো আছেন? খুব সুন্দর একটা প্রোগ্রাম, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। থ্যাংক আমরা ইউ সব উপকারের জন্য ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বায়োমেট্রিক ডেটার সময় ভাই কিটা কিটা জিনিস নেওয়া লাগে? সরি আবার একটু বলুন। বায়োমেট্রিক ডেটার তারিখের সময় মানে কোনো প্রুফ নেওয়া লাগেনি?
বা না, আপনি খালি ওই চিঠিটা, আপনি যে যে চিঠিটা পেয়েছেন বায়োমেট্রিকের জন্য, ওই চিঠিটা নিয়ে আপনি আপনি যাবেন। জাস্ট চিঠিটা না, আর কোনো জি। কাগজপত্র নেওয়া লাগে না? না, ওই চিঠিটা আপনি নিয়ে যাবেন, কারণ তারাই আপনার ফিঙ্গারপ্রিন্টটা নেবে। ও জাস্ট আমি জানলাম একজন লোক বলছিল যে এই যে আমি যেগুলো অ্যাপ্লিকেশন করছিলাম ওইগুলো কি আবার লোক সঙ্গে নেওয়া লাগে না? এটা 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 আপনাকে ডিপেন্ড করছে। যেমন ধরেন জি, আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন, দেখেন জি। বায়োমেট্রিক যখন হয় এটা আপনি দুভাবে, একটা হচ্ছে যে যখন তারা আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে আপনি ডকুমেন্ট সাবমিট করতে যাবেন, সেই ডকুমেন্ট জি। সাবমিটের সময় কিন্তু আপনার বায়োমেট্রিক হয়। এটা ছাড়াও কিন্তু আপনার বায়োমেট্রিক হয়। যেমন ফর এক্সাম্পল, আপনি অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। পোস্ট অফিসে যদি রাজা ভাই হ্যাঁ, শুরু করতে। যদি যদি এখন তো আপনি জানেন পোস্ট অফিসে কিন্তু আর বায়োমেট্রিক করতে দেয় না। জি জি না, জি না। সেক্ষেত্রে জি, তো আপনার যেটা নর্মালি যেটা হয় এখনকার দিনে, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, করার পরে ডকুমেন্ট যখন আপনি সাবমিট করতে যান, ওই ডকুমেন্ট সাবমিশনের সময় ডকুমেন্টের সাথে তারা বায়োমেট্রিক তারা আপনাকে নিয়ে নেয়। খুব কমই আপনাকে শুধুমাত্র বায়োমেট্রিকের জন্য পাঠাবে। এটা পাঠায় যখন আপনার কোনো কারণে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে, যখন অ্যাপিলের পরে, সেক্ষেত্রে তখন আপনাকে খালি বায়োমেট্রিকের লেটার নিয়ে গেলেই তারা আপনাকে এটা 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 করে দিবে। যে আমি বায়োমেট্রিকের ডেট পেয়েছিলাম বুঝছেন নি, 24 তারিখে, জুনের 24 তারিখ। না না, জাস্ট আমি লেটার নিয়ে নেবো যা। আপনি আগে আমাকে ভালো করে বুঝায় বলেন, আপনি কি কি জন্য আপনি বায়োমেট্রিকের লেটারটা পেলেন? আমি ডিফিনিটের জন্য। জি, তা আপনি কি ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন? জি জি। আমি অ্যাপ্লিকেশন করার পরে আমার বায়োমেট্রিক ডেট দিছিল, বাট ক্যান্সেল হয়ে গেছিল বুঝছেন। আচ্ছা, এখন আবার নতুন ডেট পাইছি 24 তারিখ জুনের। সেক্ষেত্রে আপনি আপনার আইডি ডকুমেন্ট নিয়ে আপনি আপনি যাবেন। জাস্ট এই যে যেটা বায়োমেট্রিকের যে কাগজ দিছিল এটা যদি না? আপনার কোনো আইডি ডকুমেন্ট থাকে সেটা নিয়ে আপনি আপনি যাবেন। আছে কোন আইডি ডকুমেন্ট? আমার বায়োমেট্রিক আর পাসপোর্ট। জি প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে থ্যাংক আসছি ইউ ভেরি মাচ ভাইয়া। জি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের কলার কে আছেন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। আমি ভালো আছি ভাই। আপনাদের প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর, আমরা অনেক উপকৃত হইতেছি। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি 2016-এ একজন রোহিঙ্গা হিসাবে অ্যাসাইলাম কেস পেন্ডিং করি, কিন্তু পরবর্তীতে আমার কেসটা রিপিট হয়। কিন্তু আমার সাথে আমার ওয়াইফ ও আমার ডিপেন্ডার আছে। কিন্তু 2018-এ আমি ফার্দার সাবমিশন করি। ফার্দার সাবমিশন করার পরে 1 বছর পরে আমি কাজের জন্য অ্যাপ্লাই করি। আমি কাজের পারমিশন পাই, স্টিল আমি কাজ করতেছি, কিন্তু আমার ওয়াইফকে কাজের পারমিশন দেয় নাই। এখন আমি কি করব? আমার প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমি কাজ আপনি করতে ভাইয়া, করতে। আপনাকে আমি প্রথমত বলে রাখি যে আপনি কিন্তু লাইভ টেলিভিশনে কথা বলছেন। আপনি কি এটা এটা জানেন? আপনি কি বুঝতে পেরেছেন যে আপনার কথাগুলো কিন্তু সবাই শুনছে, এবং আপনার এই কথা হয়তো বা হোম অফিসও কিন্তু শুনছে যে আপনি যে কথাটা লাইভ টেলিভিশনে বলছেন। তো যাই হোক আর কি, আপনি আপনি এটা জেনে রাখেন যে আপনাকে যে কাজের অনুমতিটা দিয়েছে, সেটা কি আপনাকে সাধারণ কাজ করার অনুমতি দিয়েছে, নাকি তারা বলে দিয়েছে যে আপনি শর্টেজ ক্যাটাগরি? জি, শর্টেজ। আপনি কি শর্টেজ ক্যাটাগরি জব করছেন? হ্যাঁ, জব করতেছি। আপনি কি শর্টেজ ক্যাটাগরি জব করছেন? হ্যাঁ, জব করতেছি। আপনি আমার কথার জবাব দেন। আপনি কি শর্টেজ ক্যাটাগরি, যে শর্টেজ ক্যাটাগরির জন্য আপনাকে পারমিশন দিয়েছে, আপনি কি ওই জব করছেন নাকি অন্য জব করছেন? না, আমি শর্ট অফ অকুপেশনের জব করতেছি। গুড, ভেরি গুড। এখন আপনি যেটা হবে, যদি তারা আপনাকে ফার্দার সাবমিশনের কোনো ডিসিশন না দিয়ে থাকে, তাহলে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, দুটো আপনার পথ আছে। একটা আছে আপনি কমপ্লেন করতে পারেন যে আমার কেন ফার্দার সাবমিশন এত সময় নিচ্ছে, আর দ্বিতীয়ত হতে পারে আপনার লোকাল এমপিকে দিয়ে আপনি চিঠি লেখাতে পারেন, এবং লোকাল এমপিকে দিয়ে বললে তারা হয়তো আপনাকে একটা তাড়াতাড়ি একটা ডিসিশন দিয়ে দিবে। আপনাকে তারা যখন রিফিউজ করে, তখন কি তারা এই জন্যে রিফিউজ করেছিল, তারা কি মেনে নিয়েছিল যে আপনি রোহিঙ্গা, নাকি তারা আপনাকে রোহিঙ্গা হিসেবে মানেনি? তারা মানে নাই। হ্যাঁ, রোহিঙ্গা হিসেবে মানে নেই, এবং সেটাই হবে আপনার কেসের একটা বড় ইস্যু। কারণ তারা হয়তো বা আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট নিতে পারে, এবং যদি সেখানে আপনি সাকসেসফুল হন তাহলে তারা হয়তো মেনে নেবে। আর যদি আপনার ভাষাতে সমস্যা হয়, তাহলে তারা মনে করতে পারে যে আপনি হয়তো রোহিঙ্গা নন। তো আমি যেটা বললাম, আপনি হয় কমপ্লেন করেন, কিংবা আপনার লোকাল এমপিকে দিয়ে আপনি চিঠি পাঠাবেন। ধন্যবাদ। কোনটা ভালো হবে? আমি আপনি প্রথমে কমপ্লেন করেন, তাদেরকে একটা স্কোপ দেন। কমপ্লেন করলে 2 সপ্তাহের মধ্যে তারা আপনাকে জবাব দেবে। সেখান থেকে কোনো রেসপন্স না পেলে আপনি এমপির কাছে যাবেন।
ওকে, থ্যাংক ইউ ভাই। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাধারণত আমাদের প্রোগ্রাম থেকে সাজেস্ট করি, আপনি যদি আরো ডিটেলস মনে করেন, আপনার আরো সাজেশন দরকার, আপনি অবশ্যই আপনার নিজস্ব সলিসিটার আছে, লয়ার আছে, তার সাথে আরো ডিটেলস যোগাযোগ করবেন। কারণ আমরা অনেক সময় সংকটের জন্য অনেক কিছু আমরা এখানে বলার সুযোগ থাকে না। আমরা আরেকটা জিনিস কিন্তু দর্শকদের জ্ঞাতব্যের জন্য বলা উচিত, সেটা হচ্ছে যে আমরা একটা লাইভ প্রোগ্রামে আছি এবং লাইভ প্রোগ্রামটা লক্ষ লক্ষ লোক দেখছে এবং জানি না আর কে কে দেখছে। এই জন্য অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু আমার মতে এই টেলিভিশনে বলাটা ঠিক হবে না। আমি আপনার সাথে একমত, একদম একমত। এটা শুধুমাত্র একজন কনফিডেন্সিয়াল অ্যাডভাইজারের কাছে এটা বলা উচিত, নইলে লাইভ টেলিভিশনে এ ধরনের কথাবার্তা অনেক সময় কিন্তু বলাটা ঠিক নয়, কারণ এটা তাদের বিরুদ্ধে যেতে পারে। জি কলার, আমি আশা করছি আপনি অবশ্যই আমাদের অ্যাডভাইস সাজেশন শুনেছেন এবং আপনার মাধ্যমে আমরা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে সেই আমরা সাজেস্ট করছি, আপনারা যতটুকুই দরকার ততটুকুই আমাদের সাথে শেয়ার করবেন। এর বেশি করতে হলে আপনাকে অবশ্যই আপনার নিজস্ব সলিসিটার লয়ারের কাছে গিয়েই কথা বলতে হবে, এটাই আমরা আপনার কাছে আবেদন রাখছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আমরা ভালো, আপনার প্রশ্নটা করুন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আমি আসলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি আর কি। জি। তো এটা অনলাইনে আমি ফিল করতেছি নিজেই। জি। তো আমার একটা TS10 ছিল আর একটা কমন অ্যাসাল্টের একটা ক্রিমিনাল অফেন্স ছিল আর কি, ওইটা 10 বছর পুরনো, ওইটাকে উল্লেখ করতে হবে? ভাইয়া আমার কথা হচ্ছে যে আপনার অফেন্স স্পেন্ড হয়ে যাক বা না যাক, আপনি উল্লেখ করবেন, সাথে যে কভার লেটারটা আপনি দেবেন সেখানে আপনি বলবেন যে এটা এখন স্পেন্ড হয়ে গেছে, বাট স্টিল আপনি এটা করবেন, কারণ আপনার তো ইউ হ্যাভ নাথিং টু হাইড। এবং যেহেতু এটা যদি এটা স্পেন্ড হয়ে গিয়ে থাকে, অনেক সময় দেখা গিয়েছে, আমি নিজেই এই ধরনের কেস করেছি, যে যেখানে একটা অফেন্স আছে, ফাইন হয়েছে, মোটরিং অফেন্স হয়েছে, এবং যদিও তারা বলে দিয়েছে যে এটার জন্য 36 মান্থ ব্যান আছে, কিন্তু তারা অনেক সময় যদি আপনি একটা সিম্পল অফেন্স থেকে থাকে তারা কিন্তু এটাকে ডিসকাউন্ট করতে পারে। তো এই জন্যে আমার মতে আপনার অফেন্স স্পেন্ড হয়ে গেলেও উল্লেখ করবেন, কভার লেটারে আপনি কিন্তু বলে দেবেন যে এটা স্পেন্ড করে গেছে। ওইটা 10 বছর আগে হলে উল্লেখ করতে হবে, তাই না? আপনি আমার কথাটা কিন্তু কিছুই আপনি কিন্তু বুঝতে পারলেন না। বুঝতে হচ্ছে, মানুষ যখন তার সততা দেখায় তখন মানুষ কি করে, যতটুকু না দরকার তার চেয়েও তার একটু বেশি বলে দেয়, তাই কিনা বলেন? জি। তো ফলে আপনি যখন বলবেন যে আমার অফেন্সটা স্পেন্ড হয়ে গেলেও 10 বছর আগে আমার এরকম একটা অফেন্স ছিল, সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো কলার, কলার আপনি আমাদের শুনছেন? আমি শুনছি ভাই। জি ভাই, একটু জোরে বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে। আমরা আবারও রিকোয়েস্ট করছি আপনার প্রশ্নটা একটু সংক্ষেপে এবং তাড়াতাড়ি বলতে হবে, আমাদের অনেকগুলা কল নিতে হবে। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হইল, বুঝছেন, আমার একটা বোন পদেশের সিটিজেন, সে বাংলাদেশে বিয়ে করেছিল, তো এখন কোনো কারণে ম্যারেজটা ঠিকছে না, তো আমি জানতে চাইলাম ওখান থেকে কি এটা ডিভোর্স দেওয়া যায়? আচ্ছা, এখন আমি আপনাকে দুটো জিনিস এখানে আমি বুঝিয়ে বলি, এর ভালো করে বুঝতে হবে যে আপনি যখন ডিভোর্স করবেন, এখানে তার দুটো জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যে ডিভোর্সটা কি আপনি ইমিগ্রেশনের পারপাসে করবেন নাকি জাস্ট ডিভোর্সের জন্য আপনি করবেন। যেহেতু তার বিয়েটা বাংলাদেশে হয়েছে, যদি উনি ইমিগ্রেশনের জন্য তার কোনো যৌক্তিকতা না থেকে থাকে, সেক্ষেত্রে উনি হয়তো বাংলাদেশেই ডিভোর্সটা করে ফেলতে পারেন। কিন্তু যদি এটা উনি ইমিগ্রেশনের পারপাসে উনি দেখাতে চান, যেহেতু উনি ব্রিটেনে ডোমিসাইল, তারা জানতে চাইবে যে এটা ইংলিশ লতে এটা ডিভোর্স হয়েছে কিনা। ইংলিশ লতে ডিভোর্স হতে গেলে হয় ওনাকে এদেশে বসে ডিভোর্স দিতে হবে এদেশের কোর্টের মাধ্যমে, অথবা বাংলাদেশে যেয়ে ডিভোর্সের স্টার্টিং থেকে শুরু করে ফিনিশিং এই পুরো টাইমটাই ওনাকে বাংলাদেশে কাটিয়ে ডিভোর্সটা করিয়ে আনতে হবে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় আপনি আশা করছি জি জি আপনি বুঝতে পেরেছেন। রাজা ভাই, ওনার সাথে আমি একটু হেল্প করছি, কারণ এটা অনেকটা এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, যদি আমরা ইমিগ্রেশন ইউজ করি তাহলে অনলি আমরা এখানকার যে কমপ্লাই করতে হবে, অথবা বাংলাদেশে গিয়ে ডিভোর্স স্টার্টিং ও ফিনিশিংটা থাকতে হবে।
স্টে করতে হবে স্টে থেকে শুরু করে, কারণ যেহেতু মহিলা যেহেতু ডোমিসাইল জি, ব্রিটেনে, জি। ফলে ব্রিটিশ লটা এটা সবার উপরে থাকবে। আমরা তো সাধারণত জানি যে স্টে এবং শেষ করা প্রায় 90 ডেজ মিনিমাম, হয়তো আরো না করলে আগে কিন্তু পরে না করলে notice কিন্তু period টাইমটা না আছে। করলে কিন্তু ইমিগ্রেশন অফিসার আরেকজনকে বিয়ে করে আনতে গেলে ঠিকই আটকাই দিতে পারে। কোন গ্রাউন্ডে আটকাতে পারে যে আটকাতে পারে সার্ভ হয় না? যেহেতু তোমার ইয়েটা ডিভোর্সটা ইংলিশ ল অনুযায়ী তোমার হয় না। অনেকে তো যেটা করে রয়েছে ভাই যে ওখানকার বাংলাদেশের লোকাল রিপ্রেজেন্টেটিভকে দেখা যায় যে আউট অফ 5 দুটাকে আটকায় দেয়। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনার পরিসংখ্যানটা দেওয়ার জন্য। এটা আটকা দেয় এবং প্রচুর আটকে দিয়েছে আমাদের পরিচিতর ভিতরেও, তুমি নাম বললে বসে বুঝবে তারও সেম প্রবলেম হয়েছিল। জি রাজা ভাই, আমরা অনেক আরো কিছু কল নিব, আমরা এই ফাঁকে একটু দুই একটা আপডেটের ক্ষেত্রে যেটা আমি বলবো যে করোনার কারণে ইমিগ্রেশনের কিছু, আমরা তো গত অনুষ্ঠানে ফি ওয়েভার এবং নো রিকোর্স টু পাবলিক ফান্ডের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। আজকে আমাদের দুটো আপডেট, একটা আপডেট আমরা বোধহয় বলেছি কিনা মনে নাই, যে এখন তারা কিন্তু করোনার কারণে কোর্ট অনেকগুলো হিয়ারিং তারা পেপারে করতে চাচ্ছে, বা টেলিফোনের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট রিভিউ হিয়ারিং এবং ডিজিটাল হিয়ারিং করার কথা বলেছে, এবং গভর্নমেন্টের একটা প্রজেক্টও আসছে। এবং অনেকে যারা ভয় পাচ্ছে যে এখন করোনার অজুহাতে এই পেপার হিয়ারিং বা কি বলে এই ডিজিটাল হিয়ারিং শুরু করলো, পরবর্তীকালে তারা এটাতেই কন্টিনিউ করবে। সবার আশঙ্কা হচ্ছে এই, আমার নিজেরও আশঙ্কা তাই, যে এই ধরনের অ্যাপিলের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক যেটা আগে দেখিয়েছে যে অ্যাপ্লিকেন্টরা কিন্তু অনেক খারাপ পজিশনে থাকে তাকে টেস্টিফাই করার এবং তাকে, কারণ তুমি মনে রাখো যে কতগুলো অ্যাপিল আসছে যেখানে আমার মতে ফেস টু ফেস যাওয়াটা অনেক ভালো। যদি তুমি একটা ইমিগ্রেশনের অ্যাপিলে তুমি যাও, যেখানে শুধু ইস্যু হচ্ছে যে কি বলে ব্যাংকে পয়সাটা ছিল কিনা, কিংবা 6 মাসের পে স্লিপ নিয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি অ্যাপ্লিকেন্ট বা স্পন্সর তারা যদি কোর্টে হাজির নাও থাকে, পেপারের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ করা সম্ভব যে না না ঠিকই তার ইনকাম আছে, কিংবা HMRC থেকে রেকর্ড নিয়ে আমরা বলতে পারি। যেখানে প্রশ্ন হচ্ছে তুমি মুজাহিদুল ইসলাম, তুমি জামাত ইসলাম করো কি করো না, তো সেক্ষেত্রে কিন্তু কোর্টে হাজির হলে এবং তোমার চেহারা, এখন তার ক্রেডিবিলিটি একটা বড় জিনিস, তোমাকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ তোমাকে প্রশ্ন করতে পারে তুমি কি সত্যিই একজন পলিটিশিয়ানের প্রোফাইল তোমার আছে কিনা। এটা কিন্তু আমি মনে করি তোমার ডেমিনা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেটা তুমি বললে, এবং তুমি কিভাবে তুমি কথা বলো। কারণ সাধারণত আমরা দেখেছি যে যারা রাজনীতি করে তারা কিন্তু একটু আর্টিকুলেটেড হয়, তারা একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, কারণ তাদের তো জিন্দাবাদ মুর্দাবাদ দেওয়ার একটা একটা বড় অভিজ্ঞতা আছে। তো এটা ফলে তারা যদি কোর্টে না যায়, এই কেসগুলিতে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হোম অফিস যেভাবে তারা তোমার সম্পর্কে লেখে যে তুমি এখানে এসেছো 10 বছর আগে, তুমি এতদিন পরে তুমি এরকম কাজ করতে গিয়ে ধরা পড়েই তুমি তোমার অ্যাসাইলাম ক্লেম করলে, তো এটা যে কোনো লোক পড়লেই তার একটা বিরূপ ধারণা হতে বাধ্য। এই জন্য আমি মনে করি এটা আমি তারা যে আশঙ্কা করেছে আমি একদম একমত এটার সাথে, যে এটা একটা মারাত্মক ক্ষতি হয়ে যাবে। একটা সম্পূরক প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ডিল করছেন যে অনেকেই তারা পেপার হিয়ারিং এর জন্য রিকোয়েস্ট করেছে, তো অনেকে আবার এটার আপনার রেসপন্স করছে না, একটু ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে যে এখন আবার যারা রেসপন্স করছেন তাদেরকে সেকেন্ড লেটার দিল যে কেস ম্যানেজমেন্ট হিয়ারিং এর জন্য। তো তাহলে আমরা কিন্তু শুরু করে আমাদের অলরেডি কেস ম্যানেজমেন্ট হিয়ারিং হয়েছে, জি সোমবারে আমার আছে, ইনফ্যাক্ট আগামী সপ্তাহে পুরো দেখেছি অনেকগুলো এসেছে এরকম কেস ম্যানেজমেন্ট, প্রচুর চলছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা এন্ডটা কিভাবে হচ্ছে একটা কেসের? কেস ম্যানেজমেন্ট হিয়ারিং যেটা হতো, যদি তোমার এটা মনে থাকে, আগে যখন কেস ম্যানেজমেন্ট হিয়ারিং তারা প্রথম শুরু করলো, তখন কিন্তু তারা আমাদেরকে কোর্টে যেতে হতো। একটা কোর্টে গিয়ে হিয়ারিংই হতো, যেখানে কোর্টে গিয়ে ব্যারিস্টার বা অ্যাডভোকেটকে যেতে হতো, দুপক্ষের ভিতরে আলাপ আলোচনা হতো, এবং সেখানে কিন্তু আমরা বলে দিতাম যে আমরা কি কি ডকুমেন্ট সাবমিট করব, সাক্ষী কী হবে না হবে, এভরিথিং। সেটাকে তারা পরবর্তীকালে কমিয়ে তারা বললো যে এটা এত টাইম সেভ করতে হবে, এটা আমরা টেলিফোন হিয়ারিং করব। টেলিফোন হিয়ারিং থেকে তারা আবার পর আরো কমিয়ে কি করলো, তারা ওই কেস ম্যানেজমেন্ট হিয়ারিং একটা ফর্ম পাঠিয়ে দিত, ওই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হতো, ল্যাঙ্গুয়েজ কি লাগবে, এই ধরনের একটা হতো। এখন আমরা দেখা যাচ্ছে আমরা আবার মাঝামাঝি পর্যায়ে আবার ফেরত গেলাম কেস ম্যানেজমেন্ট হিয়ারিং। তো যেটা হতে পারে, যেটা আমার কাছে মনে হয়, আমি সোমবার এটা করলেই আমি বুঝতে পারবো, নেক্সট অনুষ্ঠানে আমরা আপডেট করব, যেটা তারা বলবে সেটা হচ্ছে যে আমরা কি পেপারে প্রসিড করতে পারি কিনা।
জি এবং আমি তোমাকে বলি যে এটা মানে আমার একটা ভালো খবর, আমি গতকালকেই আপার ট্রাইব্যুনালে জি ওই একটা মেডিকেল কেস কিন্তু আমি উইন করলাম পেপারে। কংগ্রেচুলেশন রাজু ভাই। এবং এটা কিন্তু যে তুমি তো জানো কিনা NN UK যে কেসটা Case। আমরা কিন্তু এটা নিয়ে এর আগে টাচ করে এখন সেখানে বলতে পারিনি। জি আমরা কথা বলবো। হ্যাঁ, তো ওইটাতে কিন্তু আমরা যেটা হলো ওই কেসটা কিন্তু তোমার জাজ সাহেব অ্যালাউ করছেন পেপারে। জি এটা খুবই ভালো একটা কেস, বাট এটা একটা আপডেট তোমাকে দিলাম যেটা নিয়ে আমার চিন্তা আছে। সেকেন্ড যে আপডেটটা সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের ব্যাপারে হোম অফিস কিছু রিল্যাক্স সেশন এনেছে। জি এটা নিয়ে কিন্তু করোনার কারণে এটা নিয়ে কিন্তু খুব একটা উল্লসিত হওয়ার কারণ নাই। জি যেমন একটা ধরো বলেছে যে ধরো যে যারা সেলফ এমপ্লয়েড তাদের এই 1 মার্চ থেকে 31 জুলাই পর্যন্ত ইনকামটা তারা ডিসকাউন্ট করবে। এখন তুমি এতে উল্লসিত হও না, তারা কিন্তু তোমার 2 বছর ইনকামটা ঠিকই কিন্তু দেখছে। জি মাঝখানে 3টা মাস নাই, কিন্তু অন্য 21 মাসের ইনকাম তারা কিন্তু ঠিকই তোমাকে দেখছে। জি বলে তুমি যে খুব বিরাট একটা রিলিফ পেয়ে গেলে তা কিন্তু নয়। তুমি যদি সত্যি সত্যি হয়, তুমি যদি ঠিকই 2 বছর ধরে কাজ করে থাকো, মাঝখানে 3 মাসটা গ্যাপ হয়েছে, এটা তোমাদের প্রবলেম হবে না। জি তুমি যদি স্যালারিড ইনকামের পরে ডিপেন্ড করো, তাহলে তোমার যে ফার্লো ইনকাম যেটা হচ্ছে 80% পাচ্ছ, জি। ওটাকে তারা ফুল ওয়েজেস হিসেবে ধরে নেবে। তাহলে ধরে নেবে তুমি 100%ই তুমি ইনকামটা পেয়েছো। জি এর জন্য তোমার একটা সুবিধা হবে। কিন্তু তোমার জন্য যে যে অসুবিধাটা হবে, তারা বলবে যে তুমি মার্চের আগে তোমার 6 মাস ইনকামটা ছিল কিনা। তারপরে আমরা- আমরা মার্চের পরেরটা আগেরটাও আমাদের তো অবশ্যই ব্যালেন্স এখন দেখাতে আমরা হবে। যেটা দেখি আমাদের জি। কমিউনিটিতে দেখা যায় যে লোকে বিয়ে করার পরে ওয়াইফ আনার আগেই তারা একটা ভালো জবে তারা ঢুকে, এবং এক্স্যাক্টলি 6 মাস করেই তারা 7th মান্থে তারা অ্যাপ্লাই করে। এটা আমাদের একটা ট্রেন্ড, সবাই করে তা না, বাট অনেকেই করে। হ্যাঁ। এবং দেখা যায় যে ওই আগে তারা হয়তো বেনিফিটে ছিল কিংবা লো ইনকামে ছিল, জি। আবার এখন আবার ওয়াইফকে নিয়ে আসার পরপরই আবার তারা ইয়েতে চলে যাবে, কি বলে, লো ইনকামে চলে লো আসে। ইনকামে চলে যাবে, গিয়ে ট্যাক্স ক্রেডিট আবার কি করবে, ঠিক ভিসা বাড়ানোর 6 মাস আগে আবার তারা একটা ভালো জি ইনকাম চলে আবার যাবে। আবার লয়ারের সাথে দৌড়াদৌড়ি, হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টেন্টের সাথে দৌড়াদৌড়ি শুরু করে। এটা কিন্তু কখনোই এক্সপেক্টেড না। জি। এটা হচ্ছে যে তুমি সবসময় ইনকামটা মেনটেন করবে, হয়তো হঠাৎ করে তুমি ফল হতে পারে, জি। বাট এটা মেনটেন করতে হবে পুরো সময়টাতে। তো এখন প্রবলেম হচ্ছে যে তোমাকে যদি মার্চের আগের 6 মাস দেখতে চায়, জি তখন তো দেখতে হবে তারা তোমার সেপ্টেম্বর থেকে তোমার দেখছে। জি তো ফলে ন্যাচারালি সেপ্টেম্বর থেকে তোমার মার্চের ইনকামটা তারা দেখবে। কিন্তু রাজু ভাই, তো যে ভদ্রলোক প্রিপেয়ার করতেছে কিন্তু মার্চের আগ থেকেই রেডি হয়ে আছে, শুরু করছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমাদের, তুমি যদি বলতে চাচ্ছ যে আমার 3 মাস মাফ হয়ে গেল, তাহলে না, আমি মাফ তো বোধহয় হচ্ছে না পুরো। তাহলে আমি বোধহয় জানুয়ারি থেকে জুন দেখালাম, জি শেষে 3 মাসটা দেখানো লাগলো, কারণ জানুয়ারি টু মার্চ দেখিয়েই জি আমি তাহলে আমার পেয়ে গেলাম, সময় কভার হয়ে গেল। তা কিন্তু হচ্ছে না। তারা কিন্তু ঠিকই তোমাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে 3 মাস। তারা যদি জিজ্ঞেস করে তাহলে তারা ওইটা তোমাকে তখন দেখতে চাইবে, দে উইল টেক ইনটু অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা তো তার মানে তুমি যদি জেনুইন হও, তো এটা তোমার জন্য খুবই বড় একটা জি। অ্যাডভান্টেজ। তুমি সবসময় তুমি আর্ন করো, জি। আর লাস্ট 3 মাস তুমি আর্ন করতে পারোনি, আগে তোমার জব ছিল, ফলে তুমি কিন্তু বেনিফিটটা পাচ্ছ। তাদেরকেই তারা ধরবে, তারা হয়তো মনে করছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা কাজটা ধরলাম, তাদের জন্য কিন্তু প্রবলেম হবে। তাদের সেক্ষেত্রে কিন্তু এখন আবার নতুন আগে বছর যদি করতে খালি থাকে আর এখন কাজ ধরে আগে যদি খালি থাকে তাহলে কিন্তু তাহলে তো এখানে এটা প্রবলেম problem হচ্ছে। হচ্ছে। জি আরেকটা যেটা তারা ভাই- কনসেশন করেছে, যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে যদি তুমি এই করোনার কারণে ওই টেস্টটা দিতে না পারো, তাহলে তোমাকে এক্সাম্পশন দেবে। বাট অনেকেই রিমেম্বার, বলছে যে লাইফ ইন দি ইউকেটাও দিতে পারছেন না, তারা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখবে। নট দে আর গিভিং ইউ তো ইমিডিয়েটলি তোমাকে দিয়ে দেবে তা না, দিয়ে বলবে আমি হোল্ড করে রাখলাম, থ্যাংক ইউ, তোমার জমা দিতে হবে না। তারপর ঠিকই দেখা গেল আগস্টে একটা চিঠি দিয়ে পাঠিয়ে বললো যে Outstanding মিস্টার আছে, ইসলাম, এটা তোমারটা দিয়ে ইয়ে দাও। আছে, ক্যান ইউ নাও সাবমিট ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় প্রোগ্রাম এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক জনপ্রিয় আইন বিষয় প্রোগ্রাম আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমরা সাথ দিয়েছিলাম এবং কিছু আপডেটও দিয়েছি। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ব্রেকে, এরপরে এসে আবার আপনাদের প্রশ্ন নিব। সে পর্যন্ত ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন, ফ্যামিলি এবং লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্নের জবাব। পাশাপাশি আমরা দিচ্ছিলাম সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক বিভিন্ন আপডেট এবং
সাম্প্রতিক যে করোনাকালীন প্যান্ডেমিক যে টাইম রয়েছে, পিরিয়ড চলছে, সেই পিরিয়ড নিয়ে আমার এবং আপনার ভাবনা, সেই বিষয়ে আমরা কিছু কথা বলছিলাম। প্রিয় দর্শক, আমরা চলে যাব আপনাদের প্রশ্নের উত্তরে এবং আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেট নিয়ে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জে.কে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন এবং যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর এবং অনেকদিন থেকেই আপনাদের কমিউনিটি সেবায় যিনি আছেন। প্রিয় দর্শক, আমরা সবাই আসলে এই প্যান্ডেমিক টাইমে অত্যন্ত অরিড অবস্থায় আছি, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ এখন আমরা আজ আলোচনা করছিলাম, আমাদের গেস্ট উনি আলোচনা করছিলেন যে প্যান্ডেমিকের মধ্যে দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশ অলরেডি একটা হয়ে গেছে এবং আপনারা প্রতিদিনই দেখছেন যে বিপুল সংখ্যক যে পিপল আমাদের এফেক্টেড হচ্ছে। এবং আমরা অত্যন্ত অরিড যে ফাইন্যান্সিয়াল টাইমের রাজাভাই কয়েকদিন আগে একটা নিউজ এসেছে যে শুধু ঢাকাতেই আপনার 7.5 লক্ষর মতো লোক এফেক্টেড হয়েছে, যেটা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কারো কোনো রিপোর্টেই আসে নাই। এবং আমি একটু আগে প্রোগ্রাম শুরু করার আগে আমার একজন বন্ধু আমাকে পাঠিয়েছে এখানে গার্ডিয়ানের একটা রিপোর্ট। সেই রিপোর্টও কিন্তু খুব বলছে যে বাংলাদেশে আসলে ইজ গোয়িং টু বি এ ওর্স কান্ট্রি। তো এই দুইটা বিষয়ে নিয়ে রাজা ভাই, আমরা আসলে বাংলাদেশ নিয়ে আমাদের আসলে কি আসলে যেটা আমাদের যে ধরনের প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত দুঃখের বিষয় যে এটা নিয়ে এক ধরনের যে হিডেন সিক লুকোচুরি চললো এবং যে ধরনের প্রোপাগান্ডা চললো এবং আমাদের বলা হলো যে করোনার চেয়েও আমরা শক্তিশালী, এ ধরনের কথা বলে মানে এগুলো কিন্তু বলা ঠিক নয়। কারণ আমাদেরকে দেখতে হবে, যদিও আমাদের বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে করোনা কিট আমরা যেটা আবিষ্কার করেছি বা আমাদের এগুলি কিন্তু ভারত এবং এমনকি জাপান থেকেও কিন্তু আমাদের কাছে কিনতে চেয়েছে। এবং বাংলাদেশে যে ডক্টর বিজন কুমার শীল, যিনি গণস্বাস্থ্যের, ওনার যে আবিষ্কার, এটা নিয়ে কিন্তু উনি প্রশংসিত হয়েছেন। এবং আরও যে দুইজন যে মা এবং মেয়ে, কি বলে বাবা এবং মেয়ে, তাদের যে দুজনের আবিষ্কার, এটাও কিন্তু অনেক প্রশংসিত হয়েছে। ফলে বাংলাদেশ কিন্তু তার মতো কিন্তু করোনাতে কন্ট্রিবিউশন করে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, সচেতনতার অভাব। আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা খুব খারাপ লেগেছে, যে আননেসেসারি প্যানিক ক্রিয়েট করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কি দেখলাম যে করোনাতে আক্রান্ত মাকে ফেলে বাচ্চারা চলে গেছে জঙ্গলে। এটা কি নির্দয় ব্যাপার? করোনা হয়েছে বলে কোনো ডাক্তার কোনো একজন রোগীকে দেখবে না, রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এটা তো ভয়াবহ ব্যাপার। এই প্যানিকটা কিন্তু ক্রিয়েট করা উচিত হয়নি। কই এদেশে তো কাউকে তারা তো হসপিটাল থেকে না করে দিচ্ছে না। তো এই জিনিসটা, এইটা কিন্তু এই যে ওয়েলফেয়ারের যে ব্যাপারটা, এটা কিন্তু চরমভাবে নেগলেক্টেড বাংলাদেশে, এবং লোকে ওই প্যানিকেই মানুষ মারা যাচ্ছে। জি রাজু ভাই, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আপডেটে পরে আমরা কিছু কল নিব। যে বিষয়টা আপনি বলছিলেন, আমার মনে হয় যে ফি অথবা হেলথ চার্জ কোন একটা বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম আগে কথা বলছি। আমরা কথা বলেছি, আমরা দেখতে পেয়েছি যে গভর্নমেন্টের মধ্যে দুটো কেসে হেরে গেছে, একটা হাইকোর্টে, একটা আপার ট্রাইব্যুনালে। হাইকোর্টে এই নো রিকোর্স টু পাবলিক ফান্ডের ব্যাপারে, সেটার জন্য যেটা আমরা গত অনুষ্ঠানে বলেছিলাম যে এখন এটা খুবই জরুরি হয়ে গেছে, যখন কেউ অ্যাপ্লিকেশন করে এবং যদি সে মনে করে, আমি যেটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের কথাটাই আমি বলছি, যে তার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে সে হয়তো কাজ পাবে না বা নানা কারণে সে হয়তো ডিস্টিটিউট হয়ে যাবে, তার কিন্তু এটা হাইলাইট করা উচিত। এখন কিন্তু কেস ওয়ার্কারকে ডিউটি হয়ে গেছে তাকে দেখা যে যদি আমি নো রিকোর্স টু পাবলিক ফান্ড এই কন্ডিশনটা ইম্পোজ করি, তাহলে কি আমি যাকে গ্রান্ট করছি সে কি ডিস্টিটিউট হবে কিনা। এখন এর ভালো মন্দ দুটো দিকই কিন্তু আছে। আমরা এটাকে নিয়ে অফিসে আলাপ করছিলাম। আমরা যখন দেখতে পাচ্ছি যে এর ফলে কি হচ্ছে, মনে হচ্ছে পরবর্তীকালে একটা বিরাট সংখ্যক অ্যাপ্লিকেশনে রিফিউজাল আসবে। কোনো বলবে যে আমি তোমাকে থাকতেও দেব, খেতেও দেব, এটা আবার কেমন কথা। তো ফলে দেখা যাবে কি, যেখানে হোম অফিস আগে অনেকটা হয়তো বা একটু লিনিয়েন্সি দেখাচ্ছিল, বিশেষ করে 7 বছরের বাচ্চার ক্ষেত্রে, সেখানে দেখা যাবে তারা কিন্তু ইচ্ছা করলে ওই নাইজেরিয়া কেসটা ইউজ করে তারা কিন্তু রিফিউজ করতে পারে। এখন তারা যদি দেখে যে তারা এখানে যেহেতু 2টা বা 3টা বাচ্চা ইনভলভ আছে, তাদেরকে হয়তো আমি নো রিকোর্স টু পাবলিক ফান্ড হয়তো আমি ইম্পোজ করলে তারা হয়তো ওই কেসের বরাদ দিয়ে হয়তো আবার কোর্টে চলে যাবে। অতএব বেটার ভিসাই দিলাম না। রাজা ভাই, যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফ যে
আমরা আমরা তো বাঙালি, আমরা অনেক চালাক। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগে আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেল, সাকসেসফুল হওয়ার পরে আমি এবার আবার অ্যাপ্লাই করলাম। না কিন্তু যেহেতু তারা হয়তো এটা হয়তো বুঝে ফেলবে, এবং তারা যখনই দেখবে যে এইটা তাদের হাতে নাই, তখনই, যেহেতু মনে রেখো 7 বছরের কেসের ক্ষেত্রে তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেউ কিন্তু তাদের হাতে শক্ত করে দিয়েছে, এবং সেটার কারণে আজকে 7 বছরের একটা কেস নিয়ে কোর্টে গেলে জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা সম্পূর্ণ হোম অফিসের দেখছেন বেশি রাদার দ্যান হোম অফিস, এবং হোম অফিসের বদান্যতার কারণেই কিন্তু এখন প্রচুর 7 বছরের কেসগুলো কিন্তু হচ্ছে। এই কেসগুলোকে যদি তুমি স্ট্রিক্টলি আইনের ইয়েতে ফেলো, তবে তুমি দেখবে যে কেসগুলি কিন্তু প্রায় হয়তো আমরা হেরে যাব। এটা একটা বিরাট ব্যাপার, তো এখন এই নো রিকোর্স টু পাবলিক ফান্ডে পরবর্তীকালে তারা কিভাবে অ্যাক্সেস করবে। সবচেয়ে বড় কথা, আমাদের করোনার কারণে ব্রিটেনের ইকোনমি যেভাবে সাফার করবে, আমাদের চ্যান্সেলর সাহেব তো বলেই দিয়েছেন, চ্যান্সেলর, যে 7 বছর 8 বছর লেগে যাবে রিকভার করতে। রেজ ভাই, আমরা আলোচনায় ফিরে আসবো। আমরা একটু দুই একটা কল নিয়ে নেব। আমাদের কি কলার লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার প্রশ্নটা করুন। জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমি লিভ দ্য রিমান্ডের জন্য অ্যাপ্লাই করব, আমি এলিজিবল হবে অক্টোবরে, বুঝছেন? সরি ভাই, আমি আপনার কথাটা কিছুই বুঝলাম না। লিভ টু রিমেইন, আপনি অক্টোবরে অ্যাপ্লাই করবেন? জি আমি এলিজিবল হব আমি অক্টোবরে আর কি, 5 বছর, বুঝছেন? জি 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 5 বছর অক্টোবর। আমি মে থেকে ফেসিলিট আমি রেডি করতেছি। মের প্রথম 2 উইক, মানে আমি এবং আমার ওয়াইফ মিলে, আমার একটা বাচ্চা আছে, অল টুগেদার 22,400 মিলি আমার দরকার। তো আমি আর আমার ওয়াইফ মিলে দুইজনে দেখাতেছি আর কি। আমারটা ঠিক আছে, এখন আমার ওয়াইফের কাজ করোনা ভাইরাসের জন্য যেতে পারে না 2 সপ্তাহ, কিন্তু ফেসিলিট কন্টিনিউ করতেছে, বাট 2 সপ্তাহ কাজে যেতে পারে না। এই জন্য আমার ওয়াইফে ব্যাংকে টাকা জমা দিছে আর কি। এখন এটা কি কোনো প্রবলেম হইব? ভাই আগে আপনার কেসটা আমি বুঝিনি, আমি কেসটা না বুঝবো না। আপনি কার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার জন্য না আপনার ওয়াইফের জন্য? না না, আমি আমার জন্য, আবার আমার একটা মেয়ের জন্য। আপনার ওয়াইফ কি ব্রিটিশ? জি জি আমার ওয়াইফ। আপনার ওয়াইফ ব্রিটিশ। আপনি এদেশে, আপনি আর আপনার বাচ্চা এদেশে আসলেন ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে, তাই তো? জি 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 যে আপনি আর আপনার বাচ্চা আসলেন এদেশে ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে, তো সেক্ষেত্রে আপনাদের দুজনের মিলে ইনকামটা দেখালে হবে, এবং 6 মাসের। এবং আমরা বোধহয় একটু আগে আপনাকে বলেছিলাম যে হোম অফিস তাদের কিছু লিনিয়েন্সি তারা দেখিয়েছে, বিশেষ করে তারা ওই 1 মার্চ থেকে জুলাই পর্যন্ত ইনকামের ক্ষেত্রে তারা কিছু লিনিয়েন্সি দেখিয়েছে। তারা বলেছে এক্ষেত্রে তারা 1 মার্চের আগের 6 মাসের ইনকামটা তারা দেখতে চাইবে। আমি কোন 6 মাসে, আমি যখন অ্যাপ্লাই করব ফেসিলিট আমি কোন 6 মাসে দিব? আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন সেদিন থেকে আগের 6 মাসের আপনি পে স্লিপ দেবেন, বুঝতে পেরেছেন? কিন্তু হোম অফিস চাইলে আপনার পুরা 2.5 বছরেরই ইনকাম তারা দেখতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি জমা দিবেন লাস্ট 6 মান্থের। লাস্ট 6 মান্থের ভিতরে যদি, যেটা আমি বললাম, করোনার কারণে কোনো সময়ে বিটুইন 1 মার্চ অ্যান্ড 31 জুলাই যদি করোনার কারণে আপনাদের কারো কাজ না থেকে থাকে, তো সেটা তারা কিন্তু ডিসকাউন্ট দেবে। সেক্ষেত্রে তারা মার্চের আগে আপনারা কাজে ছিলেন কিনা তারা সেটা দেখবে। আমি ম্যাকডোনাল্ডসে কাজ করি, আমারটা ঠিক আছে, আমি ফার্লার থেকেছি, বাট আমার ওয়াইফ যদি আপনি ফার্লোতে থাকেন, তাহলে ফার্লোতে থাকে আপনার 80% ইনকামকে তারা ফুল 100% হিসেবে তারা আপনার কাউন্ট করবে, ঠিক আছে? সেই সময় কি আমি একটা ইনফরমেশন জানতে চাই, আমার ওয়াইফের এখান থেকে এরা পে স্লিপটা কন্টিনিউ করে, বাট এরা ব্যাংকে টাকা দেয় না। না ভাইয়া, এই দেখেন, আপনি কিন্তু একটা লাইভ প্রোগ্রামে আপনি কিন্তু কথা বলছেন। আপনি বলছেন যে তারা ওনাকে টাকা দেয় না, খালি ওনাকে পে স্লিপ দিচ্ছে। তাহলে তো আপনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে উনি যে জবটা করছেন, জবটা জেনুইন না। তো এই ধরনের কথা কি আপনার লাইভ টেলিভিশনে কি বলা কি ঠিক হচ্ছে?
ঠিক আছে দাদা। দেখো ভাইয়া, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রেজা ভাই আপনি যে পয়েন্টটা একটু আগে আমরা highlight বারবার করে করেছেন, বলি কিন্তু এই একই পয়েন্টটাই জিনিসটা কিন্তু আমরা আবারও আপনাদেরকে বলছি, প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের প্রাইভেসি যতটুকু সম্ভব মেনটেন করার জন্য। কারণ আমরা আমাদের প্রোগ্রামটা হচ্ছে আপনাদের যেন কোনোভাবে উপকারে আসে। আমরা চাই না আমাদের প্রোগ্রামের কারণে আপনাদের কোনো পার্সোনাল লাইফ বা কোনো ধরনের ইনফরমেশনগত কারণে আপনাদের কোনো প্রবলেম হোক। আমরা আবারও এই প্রোগ্রামের পক্ষ থেকে এবং এনটিভির পক্ষ থেকে আপনাদেরকে এই বিনীত রিকোয়েস্ট করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। ভাই আমি অ্যাসাইলাম মাসে 1 বছর হয়ে গেছে ভাই, তো আমি ওয়ার্ক পারমিট পেয়ে গেছি। তো এখন কি ওয়ার্ক পারমিট মানে আমাকে লিগ্যাল দেয় না, এমনি ওয়ার্ক পারমিট দিছে, তো আমি কি রেস্টুরেন্টে কাজ করতে পারবো না? ওই ভাইয়া দেখেন, আপনার এই ওয়ার্ক পারমিটে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে আপনি শর্টেজ ক্যাটাগরি জবে আপনি করতে পারবেন, ফলে যে কোনো অর্ডিনারি জব কিন্তু আপনি করতে পারবেন না। শর্টেজ ক্যাটাগরিতে হলে আমার কথাটা ভালো করে শোনেন, শর্টেজ ক্যাটাগরিতে হলে আপনি রেস্টুরেন্টের শেপের কাজ করতে পারবেন, যার বেতন হবে বোধহয় 14 পাউন্ড 75 পেনি ঘন্টায়। এই ধরনের কোনো জব যদি আপনি পান, ধরেন এরকম 15 পাউন্ড করে ঘন্টায় আপনাকে দেবে, এই ধরনের জব শেপ, যেটা শেপ একটা শর্টেজ ক্যাটাগরিতে আসছে, এই ধরনের জব আপনি করতে পারেন। আপনি কিচেন পোর্টারের জব বা 1.5 পাউন্ড 2 পাউন্ড 2.5 পাউন্ডের জব বা আপনাকে থাকা খাওয়া ফ্রি, এটার কারণে আপনি জব, এই ধরনের জবগুলো কিন্তু আপনি করতে পারবেন না। এবং তারা যদি পরবর্তীকালে কোনোদিন যদি তারা মনে করে, এখনও তারা কিন্তু চেজ আপ করেনি, যদি তারা কোনোদিন করে তবে কিন্তু আপনি কন্ডিশন ভায়োলেট করার জন্যে তারা কিন্তু আপনাকে প্যানালাইজ করতে পারে। আমাদের কাজ হচ্ছে সবাইকে হুঁশিয়ার করে দেওয়া, যে হুঁশিয়ারি মানলো সে মানলো, যে মানলো না সে মানলো না। বলে আপনি কিন্তু এমনি সাধারণ কোনো জব করতে পারেন না, কোনো বিজনেস সেট আপ করতে পারেন না, টেস্কো সেন্সবাড়িতে গিয়ে অর্ডিনারি সেলসম্যান হিসেবে বা সেলস অ্যাসিস্ট্যান্টের জবে আপনি কিন্তু করতে পারেন না। আচ্ছা ভাই, একটা কথা মাইন্ড করবেন না, এখন ওই যদি শেফের কাজ করি তো এটা কি দেখাইতে হইব না না দেখাইয়া করলে হইব? আপনি এদেশে না দেখায় কাজ করাটা হচ্ছে অবৈধ, অন্যায় এবং একটা শাস্তিযোগ্য অপরাধ। অতএব যেই এদেশে কাজ করবে এবং বেতন নেবে তাকে ট্যাক্স দিতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে এবং তাকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে HMRC-তে। কেউ যদি HMRC-কে না জানায় কেউ কাজ করে, চুপি চুপি কাজ করে নিয়ে পয়সাটা পকেটে ভরে, তবে এটা একটা ইললিগাল, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, সেক্ষেত্রে যদি ওই 14 পাউন্ড 2 ঘন্টায় পাই, পুরাটা দেখাইতে হইব না? ভাইয়া, আপনি এদেশে সততা একটা খুব বড় জিনিস তারা মনে করে, এবং আপনি জানেন যে সততার অভাবে এদেশে অনেক বড় বড় মানুষের চাকরি চলে গেছে। যে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তিনি যে ইরাক নিয়ে তার সততার কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে তাকে কিন্তু প্রধানমন্ত্রী ছেড়ে দিতে হয়েছে। আমরা যদিও মনে করি যে মিথ্যে কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় সওয়াবের ব্যাপার, তারা কিন্তু এটা এইভাবে তারা মনে করে না। এই জন্য সর্বতক্ষেত্রে আপনাকে সততা অবলম্বন করারই পরামর্শ আমি দেব। আচ্ছা ভাই, ধন্যবাদ। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, একই বিষয় কিন্তু আমরা আবারও চলে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু লাইভ টেলিভিশনে বলছেন আপনাদের যে কোনো ধরনের উপকার যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস কি আমরা কি বুঝতে পারছি না যে এই টেলিভিশন অনুষ্ঠানটা লক্ষ লক্ষ লোক দেখছে, এটা HMRC-র লোক হতে দেখছে, এটা হয়তো রেকর্ড করে রাখা হচ্ছে। কেউ যদি বলে আমি ফুল টাইম কাজ করব কিন্তু আমি ট্যাক্স দিব না, এটা তো সে নিজেকে সে ইনক্রিমিনেট করছে। কিংবা আমার ওয়াইফ কাজ করছে না, তাকে পে স্লিপ আমরা দেখাচ্ছি। আমরা রেজাবে জানি যে আমাদের দর্শকদের অনেকের অনেক পার্সোনাল সার্কামস্ট্যান্স আছে, প্রবলেম আছে, সেটা নিয়ে তারা তাদের লয়ার সাথে ডিসকাস করবে, উইথ ইউ, তারা তাদের লয়ারদের সাথে ডিসকাস করবে। এটা নিয়ে লাইভ টেলিভিশনে তো কথা বলা ঠিক না। রাজা ভাই, একটা বিষয় আছে যে আপনারা যদি আপনি কোনো সিন করে থাকেন সেটা ট্রাই টু জাস্ট কভার ইট আপ, যেটা আপনার আল্লাহই সবচেয়ে বেস্ট যে সেটাকে অবজার্ভ করার জন্য। তো আমাদের আজকে টেকনোলজি কত ডেভেলপ হয়ে গেছে, মানুষের এরা কিন্তু ইচ্ছা করলে, তুমি জানো যে কোনো টেলিফোনের মেসেজ তুমি ডিলিট করলেও তারা কিন্তু ট্রেস করতে পারে। জি, এবং মানে সামহায়ার এটা কিন্তু সেভ হয়ে থাকছে। জি, তুমি ইমেল তুমি ডিলিট করে দিলেও তারা কিন্তু রিট্রিট করতে পারে। এরপরেও যদি মানুষ যদি সতর্ক না হয় এবং যেখানে সেখানে তারা যদি তাদের কি বলে ট্রেস রেখে দিয়ে যায়, ক্লু রেখে দিয়ে যায়,
এটা আমরা কি বলবো, আজকে তো এটার মধ্যে 3টা বা 4টে ঘটনা আমরা দেখলাম। না রেজা ভাই, যেটা আমরা হয়তো অনেকগুলো প্রোগ্রামে, টিভি প্রোগ্রামে এইসব বিষয়গুলো ধরছে না, যেহেতু আপনি এটাকে হাইলাইট করেছেন এবং আমার আমরা কাজ বলছি হচ্ছে এইজন্যই জনগণের, কিন্তু আমরা তো এখানে এসেছি প্রশ্নটা এসেছে, otherwise তাদেরকে আসার কথা না। হেল্প করার জন্য, তাই না? আমরা তো চাই না তারা আরো এক্সপোজ হয়ে যাক, নিজেদেরকে আরো এক্সপোজ তবে করে একটা ফেলুক। ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে শর্টেজ অফ অকুপেশন, যেটা এটা কিন্তু আমাদের কমিউনিটির সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি জানেন যে একটা বিরাট একটা অংশ হচ্ছে আমাদের রেস্টুরেন্টের বিজনেস এবং ওয়ার্কের সাথে জড়িত। তো এই ঘুরে ফিরে কিন্তু যত শর্টেজ অফ অকুপেশন আসে কিন্তু রেস্টুরেন্টের শেফ অথবা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো আমাদের প্রোগ্রাম থেকে আমরা আসলে এটাকে লফুলি আমরা কিভাবে এটাকে একটু হাইলাইট করতে পারি অথবা কিভাবে আমাদের যেটা আমার যেটা সবচেয়ে বড় যে আশঙ্কা, এই যে রেস্টুরেন্টগুলিতে তারা যে এখনো শর্টেজ ক্যাটাগরিতে শেফটাকে রাখা হয়েছে, এটাকে যদি তারা ভাবে মেনটেন না করে, দেখা যাবে একটা পর্যায়ে তারা এটা শর্টেজ ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দেবে। সেক্ষেত্রে তো আমরা দেখা যাবে আমরা রিক্রুটও করতে পারবো না। কারণ তুমি মনে রেখো যে রিক্রুটমেন্ট যখন তুমি ওভারসিজ এমপ্লয়ি করো, তুমি কিন্তু ইউ ক্যান রিক্রুট ফর এনি পোস্ট, একমাত্র শর্টেজ ক্যাটাগরি পোস্টের জন্যই তুমি হয়তো রিক্রুট করতে পারবে। আরেকটা জিনিস কিন্তু যেখানে এখানে কনফিউশন হয়ে গেছে, যেটা বাংলা পত্রিকাতে ভুল সংবাদ দিয়েছে, তারা বলেছে যে এখন জব পাওয়া ইজি হয়ে যাবে, তা কিন্তু নয়। যেটা তারা বলেছে যে আগে যে একটা ডোমেস্টিক লেবার মার্কেট টেস্ট করতে হতো, আগে যেমন দেখাতে হতো যে আমি একজনকে রিক্রুট করব এই শর্টেজ ক্যাটাগরিতে, কিন্তু আমি ইংল্যান্ড বা ইউরোপ থেকে তাকে আমি পাচ্ছি না, এখন এটা তোমাকে দেখাতে হবে না, কিন্তু স্টিল এটা শর্টেজ ক্যাটাগরিতে হবে। এখন টেস্ট স্কোর শেষবারই তো বলতে পারে না যে আমি আমাদের যে সব অ্যাসিস্ট্যান্ট রিক্রুট করব বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবো, তা তো আর হবে না। এটা অবশ্যই একটা স্কিল জবের জন্য এবং একটা স্ট্যান্ডার্ড পলিসি তো আপনার স্কিল, সেটাই বাবা, স্কিল ওয়ার্কার একটা মিনিমাম ওয়েজেস আছে। রেজা ভাই, আমরা সময় পেলে একটু কথা বলবো, যেহেতু আমাদের পয়েন্ট বেস সিস্টেমটা আবার চালু হচ্ছে, মানে ইন অপারেশন, যদিও পলিসি আসে নাই, তো অনেকেই পয়েন্ট বেস নিয়ে কিন্তু অরিড আসলে যে কিরকম পয়েন্ট বেসটা হচ্ছে, যে আমরা একদিন একটু ডিটেইলস আর একটু কথা বলতে হবে যে 70 পয়েন্ট, 50 পয়েন্ট, 70 যখন আসবে তারা বোধহয় এটা সর্বক্ষেত্রে তারা এই পয়েন্টটা সব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু নক করছেন যে আসলে এই ক্রাইটেরিয়াতে আমি তোমাকে ক্যাটাগরির লোক আসতে পারবে। দেখো, আমি তোমাকে কতগুলো জিনিস বলি যেটা কোনোদিনই আমাদের স্টেপ নেওয়া হয়নি। আমরা কখনোই বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার পাঠাবো এটা কোনোদিন কোনো প্ল্যান নাই। স্কিল নার্স আসতে পারে একটা, আমাদের বাংলাদেশ দেশে কোনো নার্সিং এর পরে কি কোনো গ্র্যাজুয়েশন আছে? জি না। তাহলে আমাদের বাংলাদেশে যেটা আমরা দেখি, অত্যন্ত দুঃখের বিষয় যে একটা মেয়ে 16-17 বছর বয়সে একটা নার্সিং হোমের সে হয়তো ক্লিনার হিসেবে সে জব শুরু করে, সেখান থেকে একটু প্রমোট হতে হতে তাকে বলা কি করে দেখি তোমাকে শেখাই কি করে তোমার কি করে ইঞ্জেকশন দিতে হয়, তারপর সে নার্স হয়ে গেল। এইভাবে তো না, এখানে এদেশে দেখো 3 ইয়ার্সের কোর্স করে বিএসসি ইন নার্সিং করার পরে মানুষ নার্স হয়। ফার্মাসিস্ট, এদেশে ফার্মাসিস্টদের কত বেতন, এবং প্রত্যেকটা ফার্মাসিতে মিনিমাম একজন কোয়ালিফাইড ফার্মাসিস্ট থাকতে হবে। যদি ফার্মাসিস্ট ওই সময় না থাকে তাহলে ওই সময়টা কিন্তু কোনো প্রেসক্রিপশন তারা ওষুধ বিক্রি করতে পারবে না। একমাত্র কাউন্টারে প্যারাসিটামল এগুলো ছাড়া কোনো মেডিসিন তারা বিক্রি করতে পারবে না। আর বাংলাদেশে যত্র গ্রামে যাও ফার্মাসি, এবং দেখবে ওরাই বুঝবেন, আরে না ভাই এটা খান, এটা খাবেন দুটা। একটা জিনিস যেটা সত্য সেটা হচ্ছে যে আমরা তো আল্লাহর কাছে গ্রেটফুল যে যত ওষুধপত্র খেয়েও কিন্তু আমাদের লোকজনরা, আমরা সবাই এখনো ভালো আছি। সেটার সাথে তো এটা হবে না, কারণ আমাদের তবু তো মানুষ অনেক মারা যাচ্ছে, আমরা জানি না। আমরা বাংলাদেশে আমরা মৃত্যুটাকে যত সহজে গ্রহণ করি নেই, উন্নত বিশ্বে কিন্তু এটাকে তারা এইভাবে তারা গ্রহণ করে না। আমরা মনে করি মানুষ মরবে, মারা গেছে, আচ্ছা আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে। ব্রেকে চলে যাবে, এর আগে আমরা দুই একটা কল নিয়ে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো হ্যাঁ কলার, আমরা শুনছি, আপনাকে একটু বলুন জোরে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি লাইভে কথা বলছি? জি আপনি লাইভে বলছেন। জি ওকে ভাই, আমার প্রশ্নটা, আমার একটা বোনের ছেলে এদেশে আসছে লাস্ট ইয়ারে, জি স্টুডেন্ট, ওই 1 বছরের ফাইনাল ইয়ারের গ্রাজুয়েশনের জন্য আসছে এদেশে। এখন এই অগাস্টে ওর টাইম শেষ হয়ে যাবে, আমাদের 20 অগাস্টে।
জি এখন এখন ও এই যে সবকিছু তো বন্ধ, স্কুল ইউনিভার্সিটিও বন্ধ, অনলাইনেও পরীক্ষা দিতেছে, ও ক্লাস নিতেছে, ওরা পরীক্ষা দিতেছে। এখন ও কি করবে, কি মানে এখন কি ওর ভিসা কি বাড়ানো যাবে কি? তার যদি কোর্স বাকি থেকে থাকে এবং ইউনিভার্সিটি যদি তাকে ব্যাকিং দেয়, তাকে যদি কাস্ট লেটার ইউজ করে, তবে সে ভিসা সে এক্সটেন্ড করতে পারবে। এবং তারা কিন্তু এখনো কোনো পলিসি দেয়নি যে স্টুডেন্টের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা যে মেনটেনেন্স অ্যামাউন্টে তারা কোনো এক্সামশন দেবে কিনা, তারা কিন্তু বলেনি। তবে আমি এটাও জানি যে বাংলাদেশি অনেক স্টুডেন্ট কিন্তু দেশে চলে গেছে, এই করোনার কারণে, ইউনিভার্সিটি বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু চলে গেছে। জি না, ও কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, ও কিন্তু সৌদি আরব থেকে আসছে, বুঝছেন? সৌদি থেকে ও ভিসা নিয়ে আসছে পড়ার জন্য, 1 বছরের ভিসা, ও লাস্ট ইয়ারে গ্রাজুয়েশন করার জন্য। জি জি, আমি সবই বুঝতে পেরেছি। যেটা আমি বললাম, যদি তার কোর্স বাকি থাকে এবং তার ইউনিভার্সিটি যদি বলে যে তাকে এই কোর্সটা করতে গেলে এদেশে থাকতে হবে, এমন হতে পারে ইউনিভার্সিটি বলতে পারে যে কোর্সের বাকি যে এক্সামগুলি আছে সে অনলাইনে অন্য দেশে গিয়ে দিতে পারবে। না, ওইটা বলে নাই ওরা। ও এই দেশে থেকেই ওর কোর্সের ইয়েগুলা দিয়ে দিছে, এক্সামগুলা দিয়ে দিছে। আপনি আমার কথাটা পুরোপুরি শুনছেন না। যদি শুনেন তাহলে বুঝবেন, ইউনিভার্সিটি যদি বলে যে তার প্রেজেন্স এই দেশে দরকার, তাহলেই তার জন্য তারা চিঠি দেবে। যেটা হয় এই ধরনের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে, কলার আপনি একটু শুনেন, সেটা হচ্ছে যে আপনার রেগুলার কোর্স শেষ হয়ে যায়, কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটা ডেজার্টেশন বাকি আছে, সেই ডেজার্টেশনের জন্য ইউ নিড টু ওয়েট 6 মান্থ। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি বলে, আমরা দেখেছি যে সেই বলে যে আপনি আপনার কান্ট্রি তাই বললাম, যদি ইউনিভার্সিটি না চায় সাবমিট করে ফেলেন, দেন যদি আপনার সাকসেসফুল হয় ফাইন, আদারওয়াইজ ইউ ক্যান অ্যাপ্লাই अगेन। যদি বললাম, ইউনিভার্সিটি যদি মনে করে যে তার এদেশে থাকাটা দরকার, তাহলে তারা তাকে ব্যাকিং দিয়ে তারা চিঠি দেবে। জি জি, এইটাই বলতে চাইছেন যে তাহলে তারাই তাকে ব্যাকিং দিয়ে রাখতে চাইবে, তার জন্য তারা চিঠি ইস্যু করবে এবং সেটার পরে ভিত্তি করে তখন আপনি অ্যাপ্লাই করবেন 6 মাসের জন্য এক্সটেনশন নাকি 1 বছর, এটা তখন ডিপেন্ড করবে। কিন্তু যেহেতু উনি অনলাইনে পরীক্ষা দিচ্ছেন, আমার মনে হয় ইউনিভার্সিটি হয়তো বলতে পারে তার বাকি মডিউলগুলো তিনি বাইরে থেকে সাবমিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওর কিন্তু এই অগাস্টেই শেষ হবে ভিসার ডেট এখনো শেষ হয় নাই। জি হ্যাঁ, অবশ্যই উনি তার স্কুলের সাথে কথা বলবেন, তার ইউনিভার্সিটির সাথে আলাপ করবেন, তার যে কোর্স টিচার আছে বা তার যে সুপারভাইজার আছে বা টিউটর আছে, তার সাথে উনি কিন্তু কথা বলে নেবেন। আপনার যে ভাগ্নে, তিনি আপনার চাইতে আমার বিশ্বাস তিনি এ ব্যাপারে ভালোই ওয়াকিবহাল। তিনি দেখবেন ঠিকই তার মতো পথটা করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রেজা ভাই কলারের সাথে আমরা ছোট্ট একটা ব্রেকে চলে যাচ্ছি। প্রিয় কলার, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আবারও ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভ দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের জনপ্রিয় নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই বিভিন্ন ইমিগ্রেশন, ফ্যামিলি এবং লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন উত্তর এবং পাশাপাশি সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আইনগত আপডেট, এবং আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিটি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের একটু অ্যাওয়ার করা। এই নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আপনাদের সাথে আছেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, আইনজ্ঞ, যিনি অনেকদিন থেকে আপনাদের কমিউনিটি সেবায় আছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জেকে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আইন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে। পাশাপাশি আমরা যে প্যান্ডেমিক টাইমে এখন আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি, সেই প্যান্ডেমিক টাইম নিয়েও আমরা কিছু চেষ্টা করছি আমরা নিজেরা সচেতন হতে, আপনাদেরকে সচেতন করতে। কারণ আমরা বলছি এবং এনটিভি ইউরোপ সবসময় কাজ করছে আমাদের সবাইকে সচেতন করার জন্য, আমরা যেন সবাই সেফ স্টেজে থেকে নিজের লাইফ সেভ করি এবং অন্যের লাইফকে আমরা সেভ করতে সহযোগিতা করি। প্রিয় উপস্থিতি, আমরা আসলেই এখানে বিলেতে যারা আছি, ইউকেতে এবং ইউরোপে যারা আছি, সবাই আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে অডিট, যে বাংলাদেশে যেই সময়টা এখন যাচ্ছে, সেই আমরা যেটাকে বলি পিক টাইম, সেই পিক টাইমের দিকে আমরা কিন্তু যাচ্ছি কোভিড-19-এর। এবং এই পিক টাইমের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমরা হারাচ্ছি।
এবং আজকে আপনারা অবশ্যই দেখেছেন যে আমাদের একজন বাংলাদেশের একজন আমরা বলতে পারি একজন ফিগার রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নাসিম, যিনি বাংলাদেশ সরকারের এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু হোম মিনিস্টারও ছিলেন। জি, হোম মিনিস্ট্রিও ছিলেন একটা সময়। উনি ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এনটিভি ইউরোপের আজকের এই প্রোগ্রাম পক্ষ থেকে, এবং সেই সাথে যারা এই কোভিডে না মারা গিয়েছেন তাদের সবাইকে রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আমরা ছোট্ট একটা আবেদন রাখছি বাংলাদেশ সরকারের কাছে যে আমরা আশা করছি যে আমাদের রাষ্ট্রের সকল নাগরিক যে যে অবস্থানে আছে সবাই যেন কোভিড-19-এর যেই ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট তারা যেন পায়, এটাই আমাদের এই প্রোগ্রাম থেকে দাবি। আমরা যেন না শুনি যে ভিআইপিদের জন্য একটা ক্লাসিফিকেশন আছে, রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য একটা ক্লাসিফিকেশন আছে, অন্যদের জন্য একটা ক্লাসিফিকেশন আছে। আমরা চাই যে ইকুয়াল ট্রিটমেন্ট, যেটা আমরা এই দেশে বিলেতে এবং ইউরোপে আমরা দেখছি, সেই দেখাটা আমরা চাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট রেজা ভাইয়ের কাছে। রেজা ভাই, আপনার এই বিষয়ে ছোট্ট একটা মন্তব্য দিয়ে আমার মন্তব্য যেটা আমি বললাম যে যেটা হচ্ছে অহেতুক প্যানিক ছড়ানোর কোনো মানে হয় না। জি, প্যান্ডেমিক আসছে এবং অনেক সময় প্যান্ডেমিক নিয়ে, কারণ আমরা জানি না যে আদৌ এই কোভিড-19 বা করোনা ভাইরাস যেটা এর কোনো ভ্যাকসিন আবিষ্কার হবে কিনা। এমন হতে পারে উই মে হ্যাভ টু লিভ উইথ ইট। তো ফলে আমাদেরকে আননেসেসারি প্যানিক ক্রিয়েট না করে মানে স্বাভাবিক লাইফে ফিরে আসতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং এই যেটা বাংলাদেশে যেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক যে আননেসেসারি প্যানিক ক্রিয়েট করে আমরা যে ঘটনাগুলো দেখলাম, যে নির্মম ঘটনাগুলো দেখলাম, হসপিটাল থেকে রোগীকে গ্রহণ করছে না। যদিও একজন মন্ত্রী বলেছেন যে কোনো হসপিটাল যদি কোনো পেশেন্টকে না নেয় তবে তাদের লাইসেন্স বাতিল হবে, কিন্তু লাইসেন্স 2-4টা বাতিল না করলে তো আমরা এটা কোনো ফলাফল আমরা দেখবো না। এবং এ ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অনেক সদস্যও কিন্তু মারা গেছেন। আমরা পুলিশ, সেনাবাহিনী, আনসার এবং এদের অনেক সদস্যও কিন্তু মারা গেছেন। এবং যারা আমরা অনেক ডাক্তার নার্সও কিন্তু মারা গেছেন। এবং এটা অত্যন্ত মানে দুঃখজনক যে তারা মারা গেছে। সব মৃত্যু, যে কোনো মৃত্যুই দুঃখজনক। তো যেটা আমি বললাম যে আননেসেসারি প্যানিক ক্রিয়েট করলে চলবে না। এটাকে সহজভাবে নিতে হবে, সতর্ক থাকতে হবে। এবং ওই যে মৃত লোকের কাছ থেকে কিন্তু এগুলো ছড়ায় না, এটা অনেক আগেই গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ সাহেব কিন্তু বলেছেন। এবং এরপর আমি আরেকটা নিউজে দেখলাম যে মানুষ মারা গেলে 3 ঘন্টা পরে তার শরীরে কোনো ভাইরাসে কোনো কিছুই কিন্তু সেগুলো কিন্তু তোমার মারা যায়। তো এটা একটু ব্যাপার, সতর্ক থাকতে হবে আর স্বাভাবিক জীবন চালানোর চেষ্টা করতে হবে। জি, রেজা ভাই, যে বিষয়টা আমাদের খুব টাচিং মনে হচ্ছে যে অনেকেই অনেক হসপিটাল ঘুরছেন শেষ পর্যন্ত, এই নিউজটা কিন্তু আমাদের সবাইকে একটু টাচ করতেছে। এটা সম্পূর্ণ যে প্যানিকটা যে ক্রিয়েট করা হয়েছে, এই প্যানিকের কারণে তুমি দেখো যে আমি বলবো যে আমি ব্রিটেনে একটা ব্যাপারে আমি খুব গর্ব অনুভব করেছি। সরকারের বিভিন্ন হুঁশিয়ারি সত্ত্বেও মানুষ যতটুকু সম্ভব স্বাভাবিক জীবনযাপন করছে। আর তুমি দেখো রাস্তায় কটা লোক মাস্ক পরে ঘুরছে, গাড়ি ঘোড়া কি কমে গেছে, সুপার মার্কেটে কি লোকের অভাব হয়েছে? তা কিন্তু হচ্ছে না। তারা কিন্তু তাদের ভিতরে একটা রেজিলিয়েন্স তারা যে দেখাচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরা কিন্তু কেউ করোনা রোগী দেখে পথে ফেলে তুই চলে যাচ্ছে এমন কিন্তু নয়। এরকম ঘটনা এখানে খুব কম আমরা দেখি। তো এটা খুব ভালো, মানুষের জন্য এটাই কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় দর্শক, আমরাও একই আপনাদের সাথে একমত এবং আমরাও আমাদের সাথে একমত হবেন যে আমরা এখানে যারা আছি আমরা আমাদের আত্মীয়স্বজন ফ্যামিলিকে অবশ্যই একটু অভয় দিব, সাহস দিব কিভাবে আমরা এইখানে যে ক্রান্তিকাল টাইমটা অতিক্রম করছি। আপনাদের সবাই আত্মীয়স্বজন সবাইকেই আপনারা ফোন করে অবশ্যই সাহস দিবেন, এইটা আমরা আশা করছি, এবং সচেতনতা বাড়ানোর জন্য আমরা সবাই কাজ করব। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। আমাদের আজকের প্রোগ্রামে এই মুহূর্তে কে আছেন স্টুডিওতে কল করার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। জি আমার প্রশ্নটা হইল ভাই, আমি দেশ 10 ইয়ার্স রুটে বুঝছেন আছি, আমার ফ্যামিলি বেসিসে বুঝছেন বাচ্চাদের বেসিসে আমি দেশে পাইছিলাম। জি জি। তো আবার এটা মানে সেকেন্ড টাইম বুঝছেন এক্সটেনশন। তো গত মার্চের 17 তারিখ বুঝছেন আমার ভিসা এক্সপায়ার হয়েছিল, হওয়ার পরে আমি হোম অফিসও ফি হইবার লাগে অ্যাপ্লিকেশন করছিলাম, মানে আমার ভিসা মানে শেষ হওয়ার আগে আর কি। তখন আমার হোম অফিসে
আমাদের বাদে বুঝছেন আমার তিনও বাচ্চা আমার ওয়াইফ রে ওইবার তারা এক্সামশন দিছে আর আমার শুধু হয়েছে যে আমি হোম অফিসে যে 1033 ফোন আছে ওই পয়সাটা আমি মানে দেওয়ার লাগে। তো আমি আমার যে সময় অ্যাপ্লিকেশন করি আমার কার্ডের ডিটেলস দিয়া অ্যাপ্লিকেশন করছি, করার পরে গতকালকে আমি কার্ড পাই দিছি, বাট হোম অফিসে কিন্তু আমার যে 1033 ফোন নেওয়ার কথা আছে অ্যাকাউন্ট থেকে এই পয়সাটা আমার নিচে না, তখন আমি কিতা করতাম পারি? আপনি আপনার অ্যাপ্লিকেশন কি আপনি করে ফেলেছেন? অ্যাপ্লিকেশন কইরা তো আমার কার্ডও পাই দিছি গতকালকে। জি, আমাদের আরো 30 মাসের ভিসা দেওয়া হয়েছে, বাট আমার যে 1033 পাউন্ড যেটা নেওয়ার কথা আছে হোম অফিসে আমার কিন্তু হেলথ চার্জ তারা এক্সামশন দিছে, আমার তিনও বাচ্চার এক্সামশন দিছে, আমার ওয়াইফের এক্সামশন দিছে, বাট হোম অফিসে যে 1033 পাউন্ড খালি কইছে যে আমার মানে দেওয়ার লাগে এটা নিচে না হোম অফিসে। আর তাহলে তো কিন্তু আপনার সবাইকে তারা এক্সামশন দিল, আপনাকে তারা কেন দিল না? আমার দিছে না, তারা কইলো যে আমার যে ইনকাম বেস আছে না ইনকামের উপরে বুঝছেন যে আমি এটা দিতে পারবো, এর লাগে দিছে না। তো আপনি ওদেরকে একটা চিঠি দেন, চিঠি দিয়ে বলেন যে তুমি তো আমাকে এক্সামশন দাওনি, তো তুমি আমাকে এই 1033 পাউন্ড আমাকে তুমি ফর্ম পাঠাও, আমি এটা পেমেন্ট করে দিই, নাকি তোমরা আবার আমাকে এক্সামশন দিলে। এমনও হতে পারে তারা হয়তো আপনাকে ফার্দার তারা হয়তো মাফ করে দিয়েছে, আপনি চিঠি লিখে ওদেরকে জানান, এবং যদি ওরা পেমেন্ট চায় তবে ওরা কিন্তু আপনাকে পেমেন্টের জন্য আপনাকে ফর্ম পাঠাবে। আচ্ছা, আর যদি তারা আমি যদি মানে তারা যদি ইনফর্ম করে না থাকে আমাকে এটা বিচার সমস্যা হইব না। যেটা হতে পারে তারা ওই যে আপনাকে বলতে পারে যে তোমার একটা পেমেন্ট বাকি আছে, পরবর্তীকালে ভিসার সময় তারা আপনাকে আটকাতে পারে। তো বেটার হচ্ছে আপনি এটাকে ক্লিয়ার করে নেন। আচ্ছা তাহলে আমি আমার লয়ার যে আবার ইমেল করা নিতে বেটার হইব না? জি জি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? ভাইয়া একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের সময় কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত। ভাইয়া হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আছি ভাই, ভালো আছেন? জি জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আচ্ছা, প্রশ্নটা আমার হইলো গিয়া ওই যে ইউরোপিয়ান লটা এটা কতদিন পর্যন্ত থাকবে? আপনি কোনটা লয়ের কোনটা কতদিন পর্যন্ত থাকবে ভাইয়া, এটা আমাকে একটু ভালো করে বলুন। ওই যে ইউরোপিয়ান মনে করেন বিচার লাগে সেও যে অ্যাপ্লিকেশন করে আর কি ফ্যামিলি। প্রথম কথা হচ্ছে আমরা ইউরোপ থেকে বেরিয়ে আসব এবছরের 31শে ডিসেম্বর। অর্থাৎ কেউ যদি এদেশে আসতে চায় ইউরোপ থেকে, তবে তারা 31শে ডিসেম্বরের মধ্যে দেশে চলে আসতে হবে। না, ইউরোপটা কি না, মনে দেশটা কি আর কি? ভাইয়া আপনার প্রশ্নটা আবার একটু করুন। আপনার যে আসবেন উনি বাংলাদেশ থেকে কোন ভিসা আসতে চাচ্ছেন? ওই যে ইউরোপিয়ান আইনে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার এরকম কোনো কিছু? যেটা হবে যে তারা আপনি জানতে পারবেন যে 31শে ডিসেম্বরের পরেও তারা এই অ্যাপ্লিকেশনটা করতে দেবে কিনা। এই মুহূর্তে কাট অফ পয়েন্ট হচ্ছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের পরেও যারা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক আছে তারা ফ্যামিলি মেম্বার আনতে পারবে কিনা, এটা এই মুহূর্তে এটাকে কিন্তু ক্লারিফাই করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা তারা কিন্তু ক্লারিফাই করেনি, তবে কাট অফ পয়েন্ট তারা বলতেছে 31শে ডিসেম্বর। এবং আপনারা জানেন করোনার কারণে অনেক কিছু তারা কিন্তু এখনো বলে নাই, কিন্তু তারা যেটা বলেছে যে তারা এই টাইমটাকে এক্সটেন্ড করবে না, এটা তারা কিন্তু পরিষ্কার রাজা ভাই, আমি ওই পয়েন্টটা বলতে যাচ্ছিলাম। গতকালকেই কিন্তু বিবিসি নিউজে যেটা বলেছে যে তাদের যে কমিটি হয়েছে সেই কমিটি আমার মনে হয় পার্লামেন্ট থেকে তারা ফাইনালি ইয়ে করেছে যে নো মোর এক্সটেনশন এই মুহূর্তে, যদি পরবর্তী যে না হয়। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। হ্যালো হ্যাঁ, হ্যালো কলার, আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্নটা করুন। আমাকে শুনছেন? জি জি জি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমি 2004-এ ব্রিটিশ সিটিজেনশিপ পাইছিলাম এই দেশে। তো 2014-এ আমাকে একটা চিঠি দেয় হোম অফিস যে কোন একটা ফ্রড কারণের জন্য আমাকে মানে আমার ব্রিটিশ ডিপ্রাইভেশন করবে আর কি, পাসপোর্টটা কি করবে ভাইয়া? ব্রিটিশ পাসপোর্ট ডিপ্রাইভেশন করবে একটা ফ্রডের কারণে। আচ্ছা, তো আমি ওরা আমাকে নোটিশ দিতে শুধু, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় নাই, ফাইনাল সিদ্ধান্ত দেয় নাই, বলতেছে ওরা ওইটা ইনকোয়ারি করতেছে। করবে বলে ওরা 5 বছর নিয়ে গেছে। তারপরে আমি ওইটা জুডিশিয়াল রিভিউর জন্য করি যে কেন এত ডিলে হইতেছে। যখন জুডিশিয়াল
ডিলের জন্য রিভিউর জন্য আমি অ্যাপ্লিকেশন করি, তখন হোম অফিস সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে পজিটিভলি যে তারা আমাকে আর ডিপ্রাইভেশন করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে 5 বছর আমাকে মেন্টালি প্রিজনে রাখলো, আমি দেশে যাইতে পারি নাই, এই জন্য কি আমি কম্পেনসেশন ক্লেম করতে পারি, বা আমার যে জুডিশিয়াল রিভিউর যে খরচটা গেছে সেটা কি আমি অ্যাপ্লাই করতে পারি? ভাইয়া যেটা হবে, যেটা আপনাকে জুডিশিয়াল রিভিউ এর প্রসেসের ভিতরেই কিন্তু এই কস্টটা চাওয়ার ব্যাপার ছিল। আমি জানি না আপনি কিভাবে এটা করেছেন, বাট যখন হোম অফিস তারা কনসিড করলো বা কনসেন্ট দিল, তখনই কিন্তু এই কস্টের ব্যাপারটা ডিসকাস করা উচিত ছিল। এবং যদি হোম অফিস এগ্রি না করতো, সেক্ষেত্রে আপনি ওই কস্টের ব্যাপারে এটাকে শুধুমাত্র আপনি লিগাল কস্টটা আপনি পেতে পারতেন, লিগাল কস্টটা আপনি পেতে পারতেন এখানে। তো সেটা কিন্তু আপনি জাজ সাহেবকে দিয়েও আপনি অর্ডারটা করাতে পারতেন। আর আপনার লস অফ টাইমের জন্য যদি কোনো কম্পেনসেশন আপনি চান, সেটা হচ্ছে আপনাকে টটে মামলা করতে হবে। তো টটে এই মামলাটা করা আপনার পক্ষে জেতাটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ তারা বলবে যে দে হ্যাড এ লেজিটিমেট রিজন, এবং একটা লেজিটিমেট পারপাস ছিল এই ইনভেস্টিগেশনটা করার জন্যে। সেক্ষেত্রে আপনি কোর্টে গেলে আপনাকে আবার হাইকোর্টে যেয়ে, এটা কিন্তু আলাদা ম্যাটার, দুটো কিন্তু আলাদা ম্যাটার। একটা হচ্ছে আপনার লিগাল কস্টের জন্যে আপনি যখন জুডিশিয়াল রিভিউতে ছিলেন হাইকোর্টে, তখনই আপনার হাইকোর্ট থেকে এই কস্টের অর্ডারটা আনা উচিত ছিল, যে আপনার আইনে আপনার যে কোর্টের ফিটি, লয়ারের ফি যেটুকু আপনি দিয়ে সেটার জন্যে। আর টাইম ওয়েস্ট করা আপনাকে মানসিক যন্ত্রণার জন্য, সেটার জন্য আবার আপনাকে টটে মামলা করতে হতো। কিন্তু এই মামলাতে আপনার জেতার সম্ভাবনা ছিল কম, কারণ তারা বলবে যেটা তাদের একটা লেজিটিমেট রিজন ছিল এটাকে পার্সু করা, কারণ তারা একটা অপরাধকে তারা তদন্ত করছিল। তো ফলে এই রুটে আপনার জন্য এটা ডিফিকাল্ট হবে, বাট আপনি এটাকে ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটার জন্য আমরা অনেকবার আমার সলিসিটার বা আমি এবং এমপি আমরা অনেকবার ওনাদেরকে লেটার পাঠাইছি, কিন্তু ওনারা খালি করতেছে বলে 6 বছরই নিয়ে গেছে। জি জি, যেটা আমি বললাম, এটাতে আপনার প্রবলেম হবে ওই যে তারা হয়তো বলবে যে এটা একটা ক্রাইমকে ইনভেস্টিগেট করেছে, সে কারণে তারা বলবে যে টাইমটা গিয়েছে, টাইমটা লেজিটিমেট টাইম, দে হ্যাড এ লেজিটিমেট রিজন। ফলে আপনার টর্টে মামলা করে এখান থেকে কম্পেনসেশন পাওয়াটা কঠিন হবে। যেটা হতে পারতো আপনি কস্ট আপনি আনতে পারতেন, কস্ট যে আপনি যে লয়ারের ফি দিলেন, কোর্ট ফি দিলেন, এটা কিন্তু আপনাকে ওই জুডিশিয়াল রিভিউয়ের অর্ডারের ভিতরে এটাকে আনা উচিত ছিল। এটা জুডিশিয়াল রিভিউ তো ওনারা হোম অফিস যখন সিদ্ধান্ত দিয়ে দিতে পজিটিভ যে তারা আমাকে আর ডিপোর্ট করবে না, এখন মানে ওইটা কিন্তু ওই অ্যাপ্লিকেশন ফর্মে ওইটা ছিল না, শুধু ছিল রেমিডি হিসাবে ছিল ডিসিশনটা যে কেন দেরি হইতেছে। হ্যাঁ, কিন্তু তখন ওই সময় তো আপনাদের কোর্টে ফিরে যাওয়া উচিত ছিল। কোর্টে ফিরে গিয়ে কোর্ট থেকে আপনার কস্টের জন্য তখনই আপনার কোর্টে যাওয়া উচিত ছিল, লিগাল কস্টের জন্য। এখন জজ সাহেব ওই অর্ডারের মধ্যে ইয়েটা দিয়ে দিছে রিভিউর জন্য, যেটা ওইটা ডিসমিস করে দিছে, যেহেতু হোম অফিস আমার ফেভারে। হ্যাঁ, কিন্তু ওই সময় কিন্তু যাদের কাছে আপনার কস্ট চাওয়া উচিত ছিল, কস্টের জন্য অ্যাপ্লিকেশন করার। এখন এই ব্যাপারে আপনারা সাহায্য করতে পারবেন না ভাইয়া? আমি তো এখানে মক্কেল ধরার জন্য তো আমি এখানে কোর্টে আসে নাই, এখানে কি বলে টেলিভিশন আসে নাই। আপনার যেহেতু লয়ার আছে, এটা আপনার লয়ারই তারা আপনার কস্টের জন্য তারা অ্যাপ্লাই করা উচিত ছিল। যদি জাস্ট কস্ট না দেয়, তো কস্টের জন্য আবার তাকে কোর্টে ফেরত যাওয়া উচিত ছিল, ফেরত যে আপনার কস্ট। আমরা যেমন প্রচুর কষ্টের কেস করি, আমরা কিন্তু আবার কোর্টে ফেরত যাই। আপনি আপনার লয়ারের সাথে কথা বলেন যে সে কেন আবার কষ্টের জন্য কোর্টে গেল না। ধন্যবাদ কলার। রাজা ভাই, যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে এই যে কলারের তার কি লিমিটেশন কি আছে এখনো, যে আবার ব্যাক করার জন্য? না, কষ্টের ব্যাপারে আমি জানি না, হয়তো তার আছে। এটা ব্যাপারে আমার ধারণা যে তার লয়ার নিশ্চয়ই জানে তারা কেন তারা কষ্টের জন্য যায় না। রাজা ভাই, আপনি মনে হয় বুঝতে পারছেন কিনা যে কনসেন্ট অর্ডার কিন্তু তারা দে উইল নট ক্লেম এনি কস্ট, এরকম কোনো কিছু করে। এই জন্য বললাম এটা নিশ্চয়ই তার লয়ার জানে, কারণ তারা কেন কস্ট করে না, বিকজ যে ক্লায়েন্ট অবশ্যই বা পার্টিজরা এগ্রি হয়েছে যে কোনো কস্ট ক্লেম করবে না, সেই কথাটাই কিন্তু আসছে। যদি তাই হয় তাহলে তো তারা তো নিজেরাই বলেছে তারা কোনো কষ্ট চায় না। এই জন্য বললাম তার লয়ারের কাছে তাকে যেতে হবে, কারণ তারা কষ্ট কেন চায় না। অনেক সময় যেটা হয় যে মনে করা হয় যে যদি রিলিফটাই পায় সেটাই অনেক বড় জিনিস। জি, আমার দর্শকের কথা থেকে যেটা মনে হয়েছে, কারণ কোর্ট অলরেডি বলেছে যে তোমরা তো অলরেডি এটা হোম অফিসের সাথে এগ্রি হয়েছো। না, বলেছে কোর্ট যেহেতু হোম অফিস যেহেতু তোমাকে রিলিফটা দিয়ে দিয়েছে, তো রিলিফ দিলেও কিন্তু আমার কষ্ট পাওয়া উচিত। জি,
তো ফলে আমরা জানি না, এটা ওনার সলিসিটর ভালো বলতে পারবেন। তবে যেটা উনি যেটা বলতে চাচ্ছেন তার টাইমের ওয়েস্টের জন্য ওনাকে টর্টে মামলা করতে হবে, কিন্তু এটা ভেরি আনলাইকলি যে স্টেট এগেইনস্ট দিবে। আমরা দেখি যে ইমিগ্রেশনে তো অনেকেই 5 ইয়ার্স 10 ইয়ার্স পর্যন্ত হোল্ড না, কিন্তু এটা হচ্ছে তারা বলবে আমরা একটা ক্রাইম ইনভেস্টিগেট করছিলাম। জি জি, ধন্যবাদ কলার। আমরা আমাদের সম্ভবত আজকের প্রোগ্রামের লাস্ট কলটা নিয়ে নিব। নেক্সট কলার কে আছেন? হ্যালো হ্যালো, জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। জি না, আমার এক কাজিন, ও আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইছিল গত জুলাই মাসে। জি, লাস্ট জুলাইয়ে, কিন্তু পাওয়ার পরে আপনার পাসপোর্টের জন্য নভেম্বরে অ্যাপ্লাই করা হলো, এটা সাবমিট করা হলো ক্রয়ডনে, সম্পূর্ণ ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয়ে গেল। তো দেওয়ার পরে আর কোনো কিছু জানায় নাই, অনেকদিন চলে গেল। ফেব্রুয়ারি মাসে চিঠি আসলো যে পুরানো কোনো পাসপোর্ট থাকলে এটা দাখিল করার জন্য, পুরানো পাসপোর্ট বা যে কোনো ধরনের কোনো ডকুমেন্ট থাকলে এটা সাবমিট করা হলো। সাবমিট করার পরে এখন পর্যন্ত পুরানো পাসপোর্টও ফেরত দেয় নাই বা কোনো কিছু রিপ্লাইও জানায়নি। 7 মাস চলতেছে। করোনা ভাইরাসের জন্য লেট হতে পারে, কিন্তু লেট হলে আমার পুরানো পাসপোর্ট তো আমি ফেরত পাবো। যেটা আপনি নিজেই বললেন যে করোনা ভাইরাসের কারণে দেরি হচ্ছে, কারণ তাদের পুরো প্রসেস দেরি হচ্ছে, অনেকে আপনার বাসায় বসে কাজ করছে। তারপরে আমি মনে করি যে এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। অনেকেই আমি জানি গত বছর ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করে এখন পর্যন্ত তারা কোনো ডিসিশন পায় না। আবার এমনও আছে যে 2 সপ্তাহের ভিতরে আমারই ক্লায়েন্ট আছে যে তারা সার্টিফিকেট পেয়ে গেছে। এটা ডিপেন্ড করে যে কি ধরনের ইনভেস্টিগেশন তারা করছে। তো আমার মনে হয় আপনি আরও একটা মাস দেখেন, কারণ করোনা থেকে আমরা এখনও তো পুরোপুরি সমস্ত অফিসগুলি ওপেন হয়নি, আগামী সপ্তাহ থেকে হয়তো হবে। আমি মনে করি আপনি জুলাই পর্যন্ত দেখেন, এরপরে না হলে তখন আপনি একটা রিমাইন্ডার পাঠাবেন। 6 মাস পর্যন্ত ইজ এ ভেরি নর্মাল। আর করোনার কারণে তো আপনি তো আরও 3 মাস তো অ্যাড করে রাখতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সম্ভবত আজকে রাজীব ভাই আর কল নিতে পারছি না, 1-2 মিনিট সময় আছে। আমরা কলার, আপনারা যারা আজকে আমরা আপনাদেরকে কল নিতে পারি না, আমরা আশা করছি যে নেক্সট প্রোগ্রামে আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন এবং আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করবেন। আবারও আমরা শেষ করার আগে রাজীব ভাই, বাংলাদেশ নিয়ে আসলে বারবার কথা আসছে, তো আপনি যে কথাটা বারবার বলছেন যে আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে বাংলাদেশের সবার কাছে যেটা আশা করব যে আপনারা অহেতুক প্যানিক হওয়ার কোনো দরকার নেই, যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং আপনারা নিজ নিজ জায়গায় সতর্ক থেকে যতটুকু সম্ভব আমরা যেটা বলি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, আমার মনে হচ্ছে যে সবাই সবার জায়গায় সেফ থাকবেন এবং এইটাই আমরা আশা করি। আমরা যদিও এখানে বিলেতে আছি, আমাদের মনে হয় আমাদের সবার মন আত্মা সবসময় বাংলাদেশকে নিয়েই থাকে। এবং এই প্রোগ্রাম থেকে এনটিভি ইউরোপের পক্ষ থেকে আমরা আবারও আজকে যারা প্রোগ্রাম দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা অচিরেই এই প্যান্ডেমিক টাইমটা, এই ক্রাইসিস টাইমটা ওভারকাম করে আপনাদের সবার সাথে আরও স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো, এটা আশা করছি। রাজা ভাই, আপনার বক্তব্য লাস্ট। এটাই যে আমরা আশা করি যখন আবার ফিরবো আমরা 2 সপ্তাহ বাদে, তখন মোটামুটি ব্রিটেন আমরা আশা করবো যে অনেকটা করোনা মুক্তর কাছাকাছি চলে যাবে। তারা তো আশা করছে যে জুলাইতে তারা লন্ডন শহরকে করোনা মুক্ত বলে। প্রিয় দর্শক, এই বলে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি। আপনারা আবার যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এনটিভি ইউরোপের কলাকুশলী যারা আজকের এই প্রোগ্রামকে সম্প্রচারে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সে পর্যন্ত আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।